আসসালামু আলাইকুম, আদাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমরা ক্লাসে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 8 ইমাজিনেশনস নিয়ে, যেটা হচ্ছে আমাদের কোন ক্লাসের চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্লাস 9-এর একটি চ্যাপ্টার। সো সব কিছু পড়ালেখা সব কিছু তো আলটিমেটলি আমাদের হবেই। সব কিছু পড়ার আগে চলো আমি ফার্স্ট অফ অল যেটা করি, আমি আমার নিজের পরিচয়টা দিয়ে নিই। সো আমি হচ্ছে তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর সিফাত শাহনাজ ভাইয়া, অ্যান্ড আমি পড়ালেখা শেষ করেছি ইউল্যাব থেকে। আমার ইউনিভার্সিটিতে আমি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা শেষ করেছি। তার পাশাপাশি আমি যদি আমার ব্যাপারে আরও বলি, আমি মোটামুটি হচ্ছে 8 বছর ধরে, অ্যাকচুয়ালি 8 বছরের বেশি টাইম ধরে হচ্ছে ইংলিশে পড়াচ্ছি, অ্যান্ড টিচিং হচ্ছে আমার প্যাশন। সো আমি পড়াতে খুব বেশি পছন্দ করি। এখন চলো, আমার পরিচয় তো হয়ে গেল, আমি দেখে নিই যে আমাদের সাথে ইতিমধ্যে কে কে জয়েন করে ফেলেছে। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মিনহাজুল আবেদিন আছে, তার পাশাপাশি আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি সাকিব আছে, দেন আকিবুল আছে, আরও দেখতে পাচ্ছি এরিক খন্দকার আছে, অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম মারজুকা আক্তার। দেন আমি আরও দেখতে পাচ্ছি মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম। দেন আমাদের সাথে আরও জয়েন করেছে হাফেজ আরিফ, রোকেয়া আক্তার, দেন নূর নবী, উপমা আক্তার, আরমান, তারপর হানিয়া, উপমা, দেন হচ্ছে আমির, হানিয়া আমির। দেন আমাদের সাথে আরও আছে নূর নবী। তারপর আমি আরও সাকিবকে দেখতে পাচ্ছি, তানিশাকে দেখতে পাচ্ছি, খন্দকারকে দেখতে পাচ্ছি, সানু আছে, সামিয়া আছে, সুমাইয়া আছে, রিয়া আছে, হোসনা খাতুন আছে। আমি আরও দেখতে পাচ্ছি অঙ্কিতা, তাহসিন। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, আদাব। তোমরা সবাই কেমন আছো? অ্যান্ড আমাকে অবশ্যই তোমরা জানাও কে কোথা থেকে জয়েন করেছো। বাই দ্য ওয়ে, আমার হোম টাউন কিন্তু চিটাগং। সো চিটাগংয়ে কেউ থাকলে জানিও যে চিটাগং থেকে কে কে আছো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম তাসকিয়া, ওয়ালাইকুম আসসালাম আনিক, ওয়ালাইকুম আসসালাম রিজওয়ান আহমেদ, সামিয়া তাবাসুম, হানিয়া, মাজেদা, মাহফুজা, দেন আব্দুল ওয়াদুদ, দেন আবদুল্লাহ মোহাম্মদ, দেন মুর্শেদা, রোদেলা, সাকিব, অয়ন, আশরাফ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সো আমার পরিচয় তো হয়েই গেল। সো এখন দেখি তোমরা আসলে আমাদের সাথে কে কোথা থেকে আছো, যদি যদি জানেন। ও হ্যাঁ, তার পাশাপাশি অবশ্যই জানাবা যে ভিডিও অ্যান্ড অডিও দুইটাই ক্লিয়ার আছে কিনা, সেটাও আমরা যদি জেনে যাই, দেন আমরা আমাদের ক্লাসের দিকে আগাতে পারি, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি হানিয়া আক্তার আছে চিটাগং থেকে, দেন সামিরা আছে চিটাগং থেকে, মৌলভীবাজার থেকে আরমান আছে, তা মুর্শেদা বেগম আছে চট্টগ্রাম থেকে, কুড়িগ্রাম থেকে হচ্ছে সামিয়া আছে। দেন আমি আরও দেখতে পাচ্ছি যে আমাদের সাথে আরও আছে সিয়াম, মোহাম্মদ মিনাজুল, হীরা আক্তার, সুমাইয়া ইসলাম। তোমাকে অনেক 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 শুভেচ্ছা ভাইয়া। দেন আমি আরও দেখতে পাচ্ছি আমাদের সাথে আলমগীর আছে, দেন রিফাত, নাসার আহমেদ, সামিয়া, দেন আমাদের সাথে মুনাইরা, আফরোজা, ওরা সবাই চিটাং থেকে, শিউলি রংপুর থেকে আছে আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ আমাকে। গ্রেট গ্রেট। আর ওকে, রাসেলও আমাদের সাথে জয়েন করছে চিটাং থেকে। দেন বনি জয়েন করেছে নটর থেকে। হ্যালো বনি। তারপর অনুরাগ ঢাকা থেকে জয়েন করেছে, মিফতাহুল জান্নাত মিম ঢাকা। তারপর হচ্ছে লেয়ন শেখ হচ্ছে পূর্বাচল থেকে জয়েন করেছে। দেন শিউলি ঢাকার থেকে, জান্নাতুল আক্তার কক্সবাজার থেকে, শাহনাজ আক্তার লক্ষ্মীপুর থেকে। ওকে গ্রেট। সো আমাদের সাথে কিন্তু অলরেডি অনেকে জয়েন করে ফেলেছে। সো আমাদের পরিচয়টা যেটা ছিল আবারও বলি, আমি হচ্ছে 10 মিনিটস করে ইংলিশ ডিপার্টমেন্টে আছি। আমি ইংলিশ ডিপার্টমেন্টের সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি। মোটামুটি 8 বছর ধরে হচ্ছে আমি ইংলিশই পড়াচ্ছি, আমার প্যাশন ইংলিশ পড়ানো। অ্যান্ড আমি আমার গ্র্যাজুয়েশন শেষ করেছি ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইংলিশ থেকে, সেটা হচ্ছে ইউল্যাব থেকে শেষ করেছি। ওকে, সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি, তাই না? আমরা যদি আগের স্লাইডটায় চলে যাই, দেন আমরা দেখতে পাবো আজকে চ্যাপ্টারটা কি, চ্যাপ্টার 8 ইমাজিনেশনস। কিন্তু আমাদের মূল ফোকাসটা হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। ওকে, সো আমরা যে পোয়েট্রি নিয়ে পড়বো কেন? কারণ আমরা কিন্তু জানি যে আমাদের ক্লাস 9-এর নতুন কোশ্চেন প্যাটার্নে কি আসছে। নতুন কোশ্চেনের প্যাটার্নের মধ্যে আমরা দেখতে পাই যে পোয়েট্রি ইনক্লুড করা হয়েছে, তাই না? পোয়েট্রির পুরো একটা আলাদা একটা ভাগ আছে। যদিও আমরা চ্যাপ্টার 8 পড়াবো, বাট মূলত আজকে আমরা কেন ক্লাস করতেছি? আজকে আমরা ক্লাস করতেছি একটা মূল উদ্দেশ্যে, যে উদ্দেশ্যটা হচ্ছে আমরা অনেকেই কনফিউজ যে কিভাবে আমরা হচ্ছে পোয়েট্রি পার্টটা সলভ করতে পারি, তাই না?
কারণ আমরা তো কখনো এইভাবে পোয়েট্রি আগে সলভ করিনি, পুরোপুরি ডিফারেন্ট একটা জিনিস। বাট এটা নিয়ে ভয় পাওয়ার বা দুশ্চিন্তা করার একদমই কোনো কারণ নেই, কারণ তোমাদের সিফাত ভাইয়া আছে, এটা নিয়ে তোমাদের আজকের পরে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না। কিভাবে আমরা পোয়েট্রি পার্টটা আনসার করতে পারবো প্রপারলি, কিভাবে একদম কমপ্লিট ফুল মার্কস আমরা পেতে পারি, সেটা একসাথে আমরা মিলে শিখবো। ওকে, সো আমার সাথে পুরো টাইম ধরে আছো তো সবাই? গ্রেট। ওকে, এখন যেই ফার্স্ট ফিলসফিটা আমি শেয়ার করতে চাই, যেটা যে সবাই মনে করে যে পড়ালেখা তো কঠিন, ইংলিশ তো আরও কঠিন, কিন্তু আসলে মনের ভয়ের কারণে অনেক কিছু হয়ে ওঠে না। আমি আমার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমি যখন হচ্ছে এ লেভেলসে ছিলাম, তখন আমার একটা স্যার ছিল যার নাম ছিল সোহেল ভাই। তিনি আমাকে ফার্স্ট টাইম শেখায় যে পড়ালেখা একটা ইন্টারেস্টিং কিছু হতে পারে, ঠিক আছে? অ্যান্ড পড়ালেখায় যেদিন থেকে আমি মজা পাইতে শুরু করছি, ওই দিন থেকে আমি রিয়েলাইজ করছি পড়ালেখা আসলে ততটা কঠিন না। অ্যান্ড থ্যাঙ্কস টু সোহেল ভাই যে আমি হচ্ছে ওই জিনিসটা শিখতে পেরেছি যে পড়ালেখাও এনজয় করা যায়। সো আজকের ওই ক্লাসটা আমরা এভাবেই নিব যাতে আমরা মজার সাথে, আনন্দের সাথে, বিনোদনের সাথে হচ্ছে আমরা সব পড়ালেখা সহজেই বুঝে যেতে পারি। বিকজ আমরা যে জিনিসে মজা পাই না, সেই জিনিস আমাদের ভালো লাগে না, সেই জিনিস আমরা বুঝতেও পারি না। অ্যান্ড যদি আমরা মজার সাথে কোনো একটা কাজ করি, সেটা অবশ্যই আমরা খুব বেশি ভালো করে মনে রাখতে পারবো। ওকে, হ্যালো বানি, গুড ইভিনিং, কেমন আছো ভাইয়া? সাহিদ, দেন হচ্ছে স্মৃতি, এরিক, আনিশা, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, সো এটা তো গেলই, আমরা এখন আমার পরিচয় দিয়ে দিয়েছি। চলো আমরা দেরি না করে হচ্ছে আমরা ক্লাসের দিকে একটু আগে, ঠিক আছে? সো প্রথমত হচ্ছে যে বিষয়টা যে আমরা আজকে এই চ্যাপ্টার থেকে বা এই ক্লাস থেকে যেটা শিখবো, সেটা কি, যে এটা আমাদের যে সৃজনশীলতা আছে, যেভাবে নিজের একটা জিনিস নিজের থেকে আমরা বুঝতে পারি, বুঝে নিজের যে বোধ শক্তি আছে, সেটার যে দক্ষতাটা আছে, সেটাকে আরও বৃদ্ধি করতে পারি এবং নিজে বুঝে কিছু আনসার করতে পারি, সেই জিনিসটা আমরা মূলত আজকে শিখবো। আমাদের সৃজনশীলতা আজকে উন্নয়ন ঘটবে একসাথে। ওকে ওকে হ্যালো সঞ্জিদা, হ্যালো অর্প, হ্যালো রশিদ, হ্যালো আনাস, কেমন আছো? ওকে, সো এখন আজকের চ্যাপ্টারের নাম কি? আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ইমাজিনেশনস, তাই না? ইমাজিনেশনস মানে কি? কল্পনা। কল্পনা করতে কে না পছন্দ করে? কল্পনা করতে আমিও অনেক পছন্দ করি। সো আজকে যেহেতু আমরা কবিতা নিয়ে পড়বো, কবিতার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে কল্পনা করতে পারা, কোনো কিছু ইম্যাজিন করতে পারা। সো এটার জন্য, এই ইম্যাজিনেশনে ভালো মতো ঢোকার জন্য আমাদের একটু ওয়ার্ম আপ দরকার না? আমরা যখন কোনো কিছুতে খেলাধুলা করতে চাই বা ওয়ার্কআউট করতে চাই, একটু স্ট্রেচিং করে নেই না? একটু হাত পা একটু স্ট্রেচ করে নেই, একটু গাটা গরম করে নিই, দেন তারপর গিয়ে আমরা খেলা স্টার্ট করি। তাহলে আমরা চলো কবিতায় ঢোকার আগে একটু ওয়ার্ম আপ করে নিই, একটু এনজয় করে নিই, কীভাবে আমাদের কাল্পনিক জগৎটার মধ্যে আমরা অ্যাক্সেসটা একটু নিয়ে নিই, দেন আমরা খুব ইজিলি কবিতার যে কনসেপ্টগুলো আছে সেগুলো সহজেই বুঝে যেতে পারবো। হ্যালো এঞ্জেল, হ্যালো হাসান, হ্যালো জান্নাতুল ফেরদৌস, হ্যালো সাবাব, কাজী, সৌরভ, আফিয়া, মারজুকা, হ্যালো রিয়া। ওকে, সো আমাদের ফার্স্ট কোশ্চেন কি? হোয়াট ট্রেজার অর সুপার পাওয়ার হ্যাভ ইউ গট? ধরো আমি ছোটবেলা থেকে সবসময় চিন্তা করতাম যে আই উইশ আমি সুপারম্যানের মতো উঠতে পারতাম, তাহলে ঢাকা শহরের জাম জঞ্জট এত কিছু আমার আর সহ্য করতে হইতো না। আই নো যে তোমরা অনেক সহ্য করো এগুলো, তাই না? সো কিন্তু যদি আমার কাছে ছোটোবেলা ভাবতাম, যখন স্কুলে যাওয়ার টাইমে আমি জামে আটকে থাকতাম, আই উইশ আমাকে সুপারম্যানের মতো এরকম সুপার পাওয়ার্স থাকতো, তাহলে আমার কোনো প্রকার আর সমস্যাই হতো না, ক্লাসে ঠিকমতো পৌঁছাতে পারতাম, যেটা আমি প্রায় সময় লেট হয়ে যেতাম। সো সো এইখানে প্রশ্ন করা হচ্ছে যে কোন সুপার পাওয়ারটা তোমার কাছে আছে, তুমি কল্পনা করো। সো আমার জন্য আমি বলতে পারি যে আনসারটা হতে পারে আই হ্যাভ গট সুপার স্ট্রেংথ লাইক সুপারম্যান। যে আমি সুপারম্যানের মতো যদি সুপার স্ট্রেংথ থাকতো, এত পাওয়ারফুল হইতাম, তাহলে কিন্তু আমার জন্য লাইফ অনেক ইজি হয়ে যেত, তাই না? সো এখানে তোমরা অনেকেই আছো, কেউ হয়তো সুপারম্যান পছন্দ করো, কেউ ব্যাটম্যান হতে পছন্দ করো, তাই না? সো এরকম সবারই কিন্তু কাল্পনিক একটা জগৎ আছে। তোমরা আমাকে জানাও যে আসলে তোমরা কে কোন সুপার হিরোটা হওয়ার কথা ছোটবেলায় ভাবতা, ঠিক আছে? ওকে, দেন আমাদের যে সেকেন্ড কোয়েশ্চেনটা আসে, মাই ফেভারিট ব্যাটম্যান বাই দ্য ওয়ে, হোয়াট ইজ ইউর প্ল্যান উইথ দ্যাট ট্রেজার অর সুপার পাওয়ার? তোমার ওই সুপার পাওয়ারটা দিয়ে তুমি আসলে কি করার চিন্তা করো? কি করতে চাইতা? মানুষের টাকা পয়সা চুরি করতা? আই হোপ নট। সো আমরা সবসময় চিন্তা করি যে আমরা যখন ছোট থাকি যে কারণ একটা সুপার পাওয়ার আসবে, সুপার পাওয়ার আসার পরে আমরা সেটা নিয়ে অনেক ভালো ভালো কাজ করব, মানুষকে হেল্প করব, সুপার হিরো হয়ে যাব, রাতেবেলা ব্যাটম্যানের মতো কেপ পরে ঘুরবো, মাস্ক পরে ঘুরবো, ক্রাইম ফাইটিং করব, তাই না? অসহায়দের সহযোগিতা করব, মানুষকে জায়গায় জায়গায় হেল্প করে বেড়াবো। হ্যালো মিলি, হ্যালো আসিয়া। সো
এবং সেই জন্যই আমারও একটা প্ল্যান ছিল, যখন দেখতাম যে পৃথিবীর সব জায়গায় এত নিষ্ঠুরতা, এত অন্যায়, আমারও সবসময় অনেক বেশি ইচ্ছে হতো যে আই উইশ যে আই প্ল্যান টু হেল্প দ্য পিপল ফেসিং ইনজাস্টিস অ্যান্ড অলসো ফাইট ক্রাইমস উইথ মাই সুপার পাওয়ার্স। সো আমি সবসময় চিন্তা করতাম যে আমার পরিকল্পনা ছিল আমি এটা প্ল্যান করতাম যে মানুষ, পিপল যারা ইনজাস্টিস বা হচ্ছে যারা অন্যায় ফেস করে, তাদেরকে আমি কি করব, তাদেরকে হচ্ছে আমি সহযোগিতা করব। কিভাবে? এই অন্যায়ের সাথে ফাইট করে, অন্যায়ের সাথে আমি সংগ্রাম করে, লড়াই করে আমার সুপার পাওয়ার্সের দ্বারা আমি মানুষদেরকে সহযোগিতা করব, তাদেরকে সাহায্য করব। শম্পা বলছে সে ডেডপুল হতে চায়। ওকে, তপসি বলছে কুষ্টিয়ার থেকে, আসিয়া হচ্ছে ক্লাস 7 থেকে জয়েন করেছে, মোহাম্মদ হারুনুর রশিদ, হ্যালো ভাইয়া। সো এরকমই কিন্তু তোমাদের অনেকের অনেক প্ল্যান ছিল, সুপার পাওয়ার থাকবে, অনেকভাবে হেল্প করবা, তাই না? সো আমারও এরকম অনেক প্ল্যান ছিল। বাই দ্য ওয়ে, ব্যাটম্যান আর সুপারম্যানের মধ্যে আমার বড় হওয়ার পর অলওয়েজ ফেভারিট ব্যাটম্যান, স্টিল নাও ব্যাটম্যান। ওকে, আচ্ছা। হ্যালো ফারহানা, জাবির, সুমাইয়া, রিফাত, আরিয়ান, মাকসুদুর রহমান। ওকে, এখন আমরা কল্পনা আরেকটা পার্টে যাওয়ার আগে আমরা আরেকটা একটু ঝালাই করে নিই আমাদের ইমাজিনেশন থেকে। কিভাবে আমরা ঝালাই করতে পারি চলো আমরা দেখি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, সাপোজ ইউ হ্যাভ ডিসকভার্ড এ হিউজ hidden treasure or got any superpower, ঠিক আছে? Got the superpower and what you did with it. ধরে নাও, আমরা কিন্তু কল্পনায় আরো ভিতরে ঢুকতেছি। ধরে নাও তোমার কাছে একটা সুপার পাওয়ার তুমি পেয়ে গেছো একটা জায়গায় গিয়ে, তারপর তুমি ওইটা নিয়ে কি করার পরিকল্পনা করছো, তুমি কি করতে চাচ্ছ, ঠিক আছে? সো তুমি কি করতে চাচ্ছ সেটা তোমাকে লিখতে বলা হয়েছে তোমার ভাষায়। সো আমি যদি যখন কিছু একটা জিনিস লিখতে যাব, সেটার আগে আমার কি করতে হবে? আগে কিন্তু আমার নিজের ভালো করে সেটা চিন্তা করে নিতে হবে, তাই না? সেটা আগে আমার ভালো মতো বুঝে নিতে হবে, পরিকল্পনা করে নিতে হবে, ইমাজিন করে নিতে হবে, কল্পনা করে নিতে হবে। সো আমার সবসময় যখন আমি স্কুলে পড়তাম, তখন আমার খুব ফেমাস একটা কার্টুন ছিল যেটার নাম হচ্ছে বেনটেন। সো আমি সবসময় চাইতাম যে আমার একটা বেনটেনের মতো একটা ওয়াচ থাকুক, বেন্টনের মতো ওয়াচ আমি একটা পাবো একটা জঙ্গলে গিয়ে, পাওয়ার পর সেটা থেকে আমি ওই ওয়াচটা আমার হাতে লেগে যাবে, ওয়াচটা হাতে লেগে যাওয়ার পর হচ্ছে আমি অনেক বেশি সুপার পাওয়ার গেইন করব, দেন আমি বেন্টনের মতো ক্রাইম ফাইটিং করব, তাই না? আমার সবসময় এরকম একটা কল্পনা ছিল। আই এম শিওর যে তোমাদের অনেকেরই কিন্তু এই ধরনের কল্পনা ছিল যখনই যারা যারা তোমরা বেন্টেন দেখেছো। সো আমি ওই পার্টটা লেখার আগে, আমি আমার কল্পনাটা ওয়ার্ডসে লেখার আগে চলো আমি একটু দেখি নিই যে আমি নিজেকে কোন জায়গাটা চিন্তা করতাম, তাই না? একটু একটা ভিডিও দেখে নিই, ছোট্ট একটা, আমাদের হাতে টাইম আছে, আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। চলো আমরা একটা ছোট্ট ভিডিও দেখে নিই যে আমি কি চিন্তা করতাম। জাস্ট ইম্যাজিন যে আমি হচ্ছে এই জায়গাটায়, ওকে, আমি হচ্ছে এই জায়গাটাতে ছিলাম অ্যান্ড আমাদের, ওকে, আচ্ছা, ওকে, কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে হচ্ছে আমাদের এই জিনিসটা একটু কাজ করছে না। সো এখানে আমরা কল্পনাতে চলে যাই। কল্পনাতে যদি আমরা চলে যাই, সেই পার্টটাতে আমাদের আসতেছে হচ্ছে, দেখো, ওয়ান সানি আফটারনুন আই স্টাম্বলড আপন এ গ্লোয়িং ওয়াচ, ইটস লাইট অ্যাজ ব্রাইট অ্যাজ এ স্টার। একটা সানি আফটারনুনে, তাই না, একদিন আফটারনুনে আমি একটা কি পেয়েছি? আই স্টাম্বলড আপন এ গ্লোয়িং ওয়াচ, আমি একটি প্রদীপ্ত, একটি জ্বলন্ত একটি ওয়াচ পাই, ঠিক আছে? Its light as bright as a star, slipping it on, I felt the surge through me like lightning. And সেটা তোমার উজ্জ্বল করতেছিল কি, as light as a star, একটা তারার মতো সেটা জ্বলজ্বল করতেছিল। এবং এটা যখনই আমার হাতে এসে লেগে যায়, যে বেন্টেনের মতো যখন আমার হাতে এসে লেগে যায়, তখন আই ফেল দ্য সার্চ থ্রু মি লাইক লাইটনিং, তখন মনে হলো আমার পুরো শরীরের ভেতর দিয়ে থরের মতো লাইটনিং যখন দৌড়াইতে থাকে, তখন যে ফিলটা আমরা পাই, তো ঠিক তেমন ফিলটাই কিন্তু আমি পাচ্ছিলাম, ঠিক আছে? ওকে, অ্যান্ড ইট ওয়াজ দ্য বেন্টেন ওয়াচ, এবং সেটা ছিল কি, সেটা ছিল বেন্টেনের ওয়াচ। সাডেনলি আই ট্রান্সফর্মড ইনটু আ হিরো, এবং খুব সাডেনলি, হঠাৎ করে আমি কি হয়ে গেলাম, আমি একটি সুপার হিরো হয়ে গেলাম। ফাস্টার দ্যান আ চিতা, স্ট্রঙ্গার দ্যান স্টিল, আই লিভড অ্যাক্রস দ্য সিটি, ব্যাটলিং ক্রাইম লাইক এ লায়ন, প্রোটেক্টিং ইটস প্রাইড। আমি তারপর কি হইলো, আমি হিরো হয়ে যাওয়ার পর আমি ফাস্টার দ্যান আ চিতা, মানে একটা চিতার চেয়েও আমি দ্রুতগামী হয়ে গেলাম। অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান স্টিল, আমি লোহা বা স্টিলের চেয়েও বেশি আমি শক্তিশালী হয়ে শক্ত হয়ে পড়লাম।
I lived across the city battling crime like a lion protecting its pride. এবং আমি পুরা শহর জুড়ে ঘুরে ঘুরে বেড়ালাম এবং লড়াই করলাম ক্রাইমের সাথে, অন্যায়ের সাথে, যেমনটা একটা সিংহ করে নিজের সম্মানের ক্ষেত্রে, তাই না? সো এই যে পুরা যে কনসেপ্টটা দেখো, একটা জিনিসকে তোমরা কেউ লক্ষ্য করছো, এখানে আমি কিছু জিনিস হাইলাইট করে রাখছি। ব্রাইট অ্যাজ আ স্টার, ফাস্টার দ্যান আ চিতা, লাইক আ লায়ন, স্ট্রঙ্গার দ্যান স্টিল। এই জিনিসগুলা একটু সবাই মনোযোগ দিয়ে দেখো, এই জিনিসগুলো আসলে কি করে? এই জিনিসগুলো কি আমাদের যে চিন্তা ভাবনা আছে সেটাকে আরও তোমার বুঝতে সহযোগিতা করে না, একটা কনসেপ্টকে আরও ইজিলি বুঝতে কিন্তু আমাদেরকে খুব বেশি সহযোগিতা করে, তাই না? কারণ দেখো, আমি যখনই পড়ছি ব্রাইট অ্যাজ আ স্টার, আমি খালি যদি বলতাম জ্বলতেছে, তুমি ভাবতে যে আচ্ছা জ্বলতেছে, বাট কেমন জ্বলতেছে? এটা কি আসলে মোমবাতির মতো জ্বলতেছে নাকি তারার মতো জ্বলতেছে? তোমাকে বোঝানোর জন্য, তোমার কল্পনাটাকে আরও হেল্প করার জন্য কিন্তু আমি বললাম যে ব্রাইট অ্যাজ আ স্টার, তারার মতো জ্বলছিল। তারপর কি বললাম যে আমি কি হয়ে গেলাম? ফাস্টার দ্যান এ চিতা। আচ্ছা, আমি তো দ্রুতগামী হইতেই পারি, এখন তো আমি তোমার বন্ধু সাকিবের চেয়েও দ্রুতগামী হইতে পারি, কিন্তু না, আমি তোমাকে আরও ভালো করে বোঝানোর জন্য বললাম কি যে ফাস্টার দ্যান আ চিতা। একটা চিতার চেয়েও, একটা চিতাবাঘ কিন্তু অনেক বেশি ফাস্ট হয়, সো একটা চিতাবাঘের চেয়েও ফাস্ট আমি দ্রুতগামী হয়ে গেলাম। এবং স্ট্রঙ্গার দেন স্টিল, এবং স্টিলের চেয়েও আমি আরও কি হয়ে গেলাম? শক্তিশালী হয়ে গেলাম। এই যে দেখো, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে হেল্প করতেছে কোনো একটা কনসেপ্টকে ভালো করে বুঝতে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে হেল্প করতেছে কোনো একটা কনসেপ্টকে ভালো করে বুঝতে। সো এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করি আমাদের লেখার মধ্যে, আমাদের রাইটিংয়ের মধ্যে, যাতে আমরা কোনো কিছু খুব সহজেই আমরা কল্পনা করতে পারি। এবং এই জিনিসগুলোকে বলা হয় মেটাফর বা সিমিলি। এই জিনিসগুলোকে কি বলা হয়? মেটাফর বা সিমিলিস। মেটাফর আর সিমিলি কিন্তু আমাদেরকে অনেক বেশি হেল্প করে যে কোনো একটা কিছুকে ভালো করে বুঝতে, ঠিক আছে? ওকে, সো এই জিনিসটা আমার স্টোরিটা পড়ানোর মূল উদ্দেশ্য ছিল তোমাদেরকে মেটাফর অ্যান্ড সিমিলির সাথে পরিচয় করানো। একটু পর আমি শিখাবো যে মেটাফর কী জিনিস আর আমাদের সিমিলি কী জিনিস, ঠিক আছে? সো তার আগে চলো আমরা একটা পোল দিই। আমরা কিন্তু ক্লাসে খুব মজার মজার পোল দিই। এটা একটা ওয়ার্ম আপ পোল, এটার আনসার আশা করি সবাই পারবা। তোমরা আমাকে বলো, হোয়াট ডিড আই ফাইন্ড ইন দ্য উডস? আমি বনের ভিতরে যখন আমি হাঁটছিলাম তখন আমি কি পেয়েছিলাম? তোমরা আমাকে আনসার দাও। এটা কি এ হবে, বি হবে, সি হবে, নাকি ডি হবে? দেখি কে কত ফার্স্ট আনসার দিতে পারো। অন্ত, সুমাইয়া, আবরার, দেন হচ্ছে আরিফ হাসান, দেন সুপ্ত, দেন আমি দেখতে পাচ্ছি তাকবীর, সামির, আরিয়ান, অয়ন, সাদিকা, মিফতাহুল জান্নাত, দিদার, তারপর তপসি, দেন হচ্ছে সোহানা, ফয়সাল, দেন আমি আরও দেখতে পাচ্ছি মোহাম্মদ সানু, সুমাইয়া তাবাসুম, জাহেদ ফারুক, সোহানা, দেন হচ্ছে অনুরাগ, আনাস চই, দেন আমি আরও দেখতে পাচ্ছি মোহাম্মদ সানু, ইফতেখাইরুল, সারা, তৌফিক, সাবিহা, সামিয়া, নাবা, নেহা, লাম, মিম। গ্রেট গ্রেট, সবাই আনসার দিচ্ছ যে ডি, এক্স্যাক্টলি। আমি কিন্তু যখন আমি বনের ভেতরে যাই তখন যে জিনিসটা আমি পাই সেটা ছিল আমাদের কি বেন্টেনের ওয়াচ, তাই না? আমরা বেন্টেনের ওয়াচটা কিন্তু মূলত পেয়েছিলাম সেখানে। ওকে, গ্রেট ওয়ার্ক। সো এখন আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমাদের কি মেটাফোর, ঠিক আছে? সো মেটাফোর বোঝার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে এখানে একটা ভিডিও ছিল, যে ভিডিওটা কিছু কারণে হচ্ছে এখন আমি প্লে করতে পারছি না, বাট সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি এটা তোমাদেরকে আরও ইজিলি বুঝাতে পারি। ধরো যে আমি কিন্তু ক্রিকেটে অনেক খারাপ, আমি খুব একটা ভালো কখনই ক্রিকেট খেলতাম না। ফুটবল আর ব্যাডমিন্টন তাও আমি একটু মোটামুটি খেলতে পারি, বাট ক্রিকেটে আমি খুবই বাজে অবস্থা, ঠিক আছে? সো যখন আমি ছোটোবেলায় ক্রিকেট খেলতে যাইতাম তখন আসলে আমি বেশিরভাগ ক্ষেত্রে আউট হয়ে যেতাম। এখন বেশিরভাগ ক্ষেত্রে আউট হয়ে যাওয়ার পর আমি কি একটা ডায়লগ দিতাম জানো? আরে বলটা বেশি জোরে আসছে, আরে মাঠটা ঠিক মতো নাই, আরে ব্যাটের গ্রিপটা ভেজা ভেজা লাগতেছে। সো তখন আমার বন্ধুরা আমরা কি বলতো জানো? তখন আমার বন্ধুরা আমাকে বলতো কি, আরে হইছে থামো, নাচতে না জানলে উঠান বাঁকা। সো এই যে দেখো, ওরা কি বলতো? নাচতে না জানলে উঠান বাঁকা। আমি কি আসলে নাচতেছিলাম? না। আমি কি উঠানে ছিলাম? না। কিন্তু ওরা বুঝাইতেছে যে আমি আসলে খেলতে পারি না, এই কারণে দোষ দিতেছি বলের, মাঠের, ব্যাটের। এই যে একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য যখন আরেকটা সিচুয়েশনকে ব্যবহার করা হয়, এই জিনিসগুলোকে বলা হয় মেটাফোর বা রূপক কথা। কি বলা হয়? মেটাফোর বা রূপক
কথা, ঠিক আছে? এই জিনিসগুলোকে মেটাফোর বা রূপক কথা আমাদের মূলত বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা। সো মেটাফোর বা রূপক কথা আমরা খুব ইজিলি বুঝতে পারি এই সব ক্ষেত্রে। অ্যান্ড আমাদের যদি আরও ক্লিয়ারে যায় যে আ মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ ইউজ টু ডেসক্রাইব সামথিং বাই কম্পেয়ারিং ইট টু সামওয়ান এলস। সো মেটাফোর মূলত কি? মেটাফোর একটা ফিগার অফ স্পিচ, মেটাফোর একটা রূপক কথা আমরা যদি বাংলায় বলি, যেটা আমরা একটা সিচুয়েশনকে বোঝানোর জন্য আরেকটা সিচুয়েশন ব্যবহার করা হয় বলতে, ঠিক আছে? যেমন নাচতে না জানলে উঠান বাঁকা, কিন্তু আমি না তো নাচতেছিলাম না তো আমি উঠানে ছিলাম, ঠিক আছে? সো এগুলোকে বলা হয় মেটাফোর্স। আমরা মেটাফোর্স ব্যবহার করি আমাদের লেখার মধ্যে যাতে কোনো একটা কঠিন জিনিসকে আমরা আরও সহজভাবে বুঝতে পারি, ঠিক আছে? কোনো একটা কঠিন জিনিসকে যেন আমরা আরও সহজ করে বুঝতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই জন্য আমরা মেটাফোর ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা। সো এখন আমি যদি চাই কিছু এক্সাম্পল দিতে যাতে তোমার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়। তোমরা অনেকেই হয়তো এই ধরনের একটা মানুষ দেখেছো, তাই না? যে অনেক উদাসীন, যার মধ্যে মনে হয় কোনো ইমোশন আর নেই, খুব চুপচাপ, খুব শান্তশিষ্ট, অ্যান্ড যার মধ্যে কোনো আবেগ কাজ করে না, তাই না? সো এই টাইপের তোমার কিন্তু মানুষদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা মেটাফোর ইউজ করে থাকি, একটা রূপক কথা ব্যবহার করে থাকি। সেটা কি হতে পারে? যেমন হি হ্যাজ আ হার্ট অফ স্টোন। এই জিনিসটা আসলে মূলত কি বোঝাচ্ছে? এই জিনিসটা বোঝাচ্ছে যে তার মনটা কি? মনটা পাথরের, তার হৃদয়টা পাথরের। এটা বলতে আসলে কি বোঝায়? আসলে সে কোনো কিছুই ফিল করতে পারে না, যে সে আসলে কোনো কিছুই ফিল করতে পারে না। এই কারণে আমি ডিরেক্টলি তাকে হার্টলেস না বললে আমি কি বলতেছি? আমি বলতেছি হি হ্যাজ আ হার্ট অফ স্টোন, যেটার দ্বারা আমি তার আবেগীয় অবস্থানটাকে মূলত বোঝাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় মেটাফোর। সো এখনও অনেকে কনফিউশন রয়ে যেতে পারে, চলো আমরা আরও এক দুটো এক্সাম্পল দেখে নিই। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আ রে অফ সানশাইন অন এ ক্লাউডি ডে, আ রে অফ সানশাইন অন এ ক্লাউডি ডে। আর রে অফ সানশাইন অন এ ক্লাউডি ডে বলতে আমরা কী বুঝি? প্রথমে আমরা এই সিচুয়েশনটাকে বুঝি। এখানে দেখো, বৃষ্টির পরে যখন অনেক মুষলধারের বৃষ্টি পড়তে থাকে, খুব বিষণ্ণ একটা দিন থাকে, খুব মন খারাপ লাগে, উদাসীন লাগে আমাদের, তখন যখন আমরা একটু সূর্যের রশ্মি দেখতে পাই বৃষ্টি শেষে, 2 দিন 3 দিন টানা বৃষ্টি শেষে যখন আমরা একটা সূর্যের আলো দেখতে পাই, তখন কিন্তু আমাদের কাছে খুব বেশি ভালো লাগে, তাই না? তখন আমাদের কাছে খুব বেশি ভালো লাগে। এই যে দেখো, এই রে অফ সানশাইনটা আমাদের মনকে ভালো করে দেয় না? আমাদের মনটাকে একটু হাস্যোজ্জ্বল করে দেয়, একটু প্রশান্তি দেয় আমাদের মনে। এখন এই জিনিসটা এই কারণে আমরা কাদের জন্য ব্যবহার করতে পারি? এখানে দেখো, একটা মেয়েকে দেখতে পাচ্ছ, দেখো এই ছেলেটা পায়ে প্রবলেম আছে, তাই না? এই ছেলেটার সাথে হয়তো কেউই মিশতে চায় না, হয়তো অনেকেই খেলতে চায় না, অনেকে হয়তো সময় দিতে চায় না। কিন্তু তারপরে কিছু মানুষ দেখবা এই মেয়েটির মতো, ঠিক এই মেয়েটির মতো, যে হচ্ছে অনেক ভালো, তাই না? অনেক ভালো মন মানসিকতার একটি মানুষ, যে হচ্ছে সবসময় আরেকজনকে বেটার ফিল করানোর চেষ্টা করে, যে সবসময় আরেকজনকে আনন্দ দিতে, সুখ দিতে চেষ্টা করে। তার মূল উদ্দেশ্যই থাকে জীবনে যে সে মানুষদেরকে সাহায্য করবে, ভালো থাকতে সহযোগিতা করবে। সো এই ধরনের মানুষদেরকে যখন আমরা লাইফে পাই, তখন আমাদের মন যতই খারাপ থাকুক, তখন আমাদের মনটা একদম ভালো হয়ে যায় না, একদম মনটা উৎফুল্লে ভরে যায় না? সো এই ধরনের মানুষদেরকে সেই ক্ষেত্রে কি আমরা বলতে পারি না যে শি ইজ আ রে অফ সানশাইন অন এ ক্লাউডি ডে? অবশ্যই বলতে পারি। যেমন তোমাদের অনেকেই আম্মু আছে, হয়তো আম্মুর অনেক বকাবকি করে, কিন্তু ধরো তোমার যখনই মন খারাপ থাকে, তোমার যখনই হচ্ছে কোনো প্রবলেমে পড়ো, যখন তোমার উদাসীন লাগতে থাকে, আসে না আম্মু আসে, অনেকে বন্ধু আসে, অনেকের আব্বু আসে, অনেকে ভাইয়া আসে, অনেকে বোন আসে, এসে কি করে? এসে তোমাকে সময় দেয়, তোমার মনটাকে ভালো করে দেয়, তোমার দুঃখী মনটাকে হাস্যোজ্জ্বল করে দেয়। এই ধরনের মানুষদের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে যে রে অফ সানশাইন অন আ ক্লাউডি ডে, ঠিক আছে? সো তোমরা আমাকে বলো তো, তোমাদের লাইফে আর রে অফ সানশাইন অন আ ক্লাউডি ডে কে হতে পারে? কার কে? আমাকে একটু জলদি তোমরা জানিয়ে দাও। আচ্ছা, তাবিয়া তিরা, দেন তারহানা ইয়াসমিন, দেন আরিয়ান সরকার, আর আমি দেখতে পাচ্ছি সাকিব বলছে আম্মু, দেন হানিয়া বলছে আমার ফ্রেন্ড, দেন ফেরদৌস বলছে আম্মু, দেন আমি আরও দেখতে পাচ্ছি তোমার ওয়ালাইকুম আসসালাম, দেন বিজয় বলছে ভাইয়া, দেন আমি আরও দেখতে পাচ্ছি একজন বলছে আমি নিজেই। ওকে, সো আমি আরও দেখতে পাচ্ছি যে এল্ডার সিস্টার বলতেছে আনুষা, দেন অর্প বলতেছে ফ্রেন্ডস অথবা মা, দেন
সুশান্ত বলতেছে মাদার, দেন আকিয়া বলতেছে মি নিজেই, জাবির আহমেদ বলতেছে মাদার, সারাকিম আম্মু, মুনতাহা ফাদারের কথা বলতেছে, তামিম বলতেছে নিজেই আম্মু, তারপর হুজাইফা বলছে আম্মু, সামিয়া বলছে আমার আম্মু, আরও দেখতে পাচ্ছি অরুণ কুমার বলছে ফ্রেন্ড, দেন মিমি বলছে মা, তাবিয়া বলছে হ্যাঁ রেকর্ড পাবা, তাবিয়া রেকর্ড পেয়ে যাবা। তারপর সাবরিনা বলছে আমার আম্মু, দেন আবিদিন, হ্যাঁ আবিদিন দুষ্টু ছেলে। ওকে, সো একজন বলছে আমি। ওকে, থ্যাংক ইউ অনার্ড। ওকে, সো বেশিরভাগই দেখতে পাচ্ছি আম্মু বলছে, সাবাব বলছে আব্বু। আব্বু বা ফ্রেন্ড একটু কম পাওয়া যাচ্ছে, আমি যা বুঝতে পারতেছি আম্মুদের সাথে মানে খাতির বেশি তোমাদের। ওকে, সো হ্যাঁ অনেকেরই মেজরিটি আম্মু, আম্মু উইন্স ইয়ার, আম্মু এখানে জয়লাভ করলো সবাই, যেহেতু গণতান্ত্রিক সমাজ, একটা গণতান্ত্রিক দেশ, ঠিক আছে। ওকে, বিজয় বলছে সেটা আমি। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো গ্রেট। ওকে, চলো আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাই, ঠিক আছে। সো লাইফ ইজ আ রোলার কোস্টার। লাইফ ইজ আ রোলার কোস্টার বলতে আমরা কি বুঝি, তাই না? লাইফ ইজ আ রোলার কোস্টার বলতে আমরা যেটা বুঝি, লাইফে কিন্তু আমাদের অনেক ধরনের মুড আছে, তাই না? কখনো মন ভালো থাকে, বন্ধুদের সাথে খেলতে গেছি মন খুব ভালো, বাসায় এসে আম্মুর কাছে পিটুনি খাইলাম, মনটা খুবই খারাপ। তারপর হচ্ছে ওয়াশরুমে যাওয়ার পথে একটা পায়ের মধ্যে আমি একটা বাড়ি খেলাম টেবিলের সাথে, তখন মাথায় খুবই রাগ, তাই না? সো আমাদের লাইফের বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে কিন্তু আমাদের মানসিক অবস্থা, আবেগীয় অবস্থা বিভিন্ন থাকে, তাই না? সো আমাদের কখনো মুড ভালো থাকে, কখনো মুড খারাপ থাকে, কখনো আবার ভালো হয় আবার খারাপ হয়, আবার ভালো হয় আবার ভালো হয়। এই সিমিলার জিনিসটা আমরা কোন জিনিসে ফিল করতে পারি? তোমরা যারা রোলার কোস্টারে উঠেছো, তাই না? তোমরা যারা রোলার কোস্টারে উঠেছো তারা জানো যে রোলার কোস্টারে আসলে কি হয়। যারা উঠোনে তারাও জানো, যারা দেখেছো অ্যাটলিস্ট, যে একবার উঠে একবার নামে। যখন উঠতে থাকে খুব ভালো লাগে, নামার টাইমে ভয়ে তো অবস্থা টাইট, তাই না? আবার উঠার টাইমে খুব এক্সাইটিং ফিল, আবার নামার টাইমে আবার ভয়ে কাতর। সো দেখো তোমার এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আমাদের লাইফের মতো। রোলার কোস্টারে যেরকম হচ্ছে আমরা লাইফে কিছু সময় আনন্দ পাই, কিছু সময় উৎসাহ পাই, কিছু সময় ভয় পাই, কিছু সময় বিভিন্ন ধরনের আমরা আবেগ অনুভব করি। আমাদের জীবনে যখন আমরা হচ্ছে আমাদের লাইফের যে মুহূর্তগুলো আমরা পার করি, বিভিন্ন মুহূর্তে আমরা বিভিন্ন অনুভূতির ভিতর দিয়ে পারাপার হই। এই কারণে লাইফকে এখানে কম্পেয়ার করা হচ্ছে কিসের সাথে? একটা রোলার কোস্টারের সাথে। লাইফকে এখানে তুলনা করা হচ্ছে একটা রোলার কোস্টারের সাথে। রোলার কোস্টার দিয়ে লাইফকে বোঝানো হচ্ছে। সো আমাদের মেটাফোরের মূল কাজটা কিন্তু হচ্ছে যখন আমরা একটা সিচুয়েশন দিয়ে আরেকটা সিচুয়েশনকে বুঝাই। সো এখানে লাইফ ইজ কম্পেয়ার টু আ রোলার কোস্টার। আগেরটা কি ছিল? আর রে অফ সানশাইন ইজ কম্পেয়ার টু দ্য পার্সন যাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, যে তোমার মনকে একদম ভালো করে দেয়, তাই না? সো এই ধরনের জিনিসগুলোই কিন্তু আমাদের হয় যে আসলে মেটাফোরের বিষয়টা, যে মেটাফোর দিয়ে আমরা মূলত একটা সিচুয়েশনকে দিয়ে আরেকটা সিচুয়েশনকে আমরা বুঝাই, যাতে আমাদের যে কোনো সিচুয়েশনকে বুঝতে আরও সহজ হয়ে যায়, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারতেছো। না বুঝলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবো, ঠিক আছে? ওকে, সো এখানে আমরা আরেকটা এমসিকিউ এসে পড়েছে। এই এমসিকিউতে জিজ্ঞেস করা আছে হোয়াট ইজ লাইফ ইন লাইফ ইজ আ জার্নি কম্পেয়ার টু। সো লাইফ ইজ আ জার্নি, এই যে ফ্রেজটা, এই ফ্রেজটার মধ্যে তোমার হচ্ছে আমাদের লাইফটা কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে? ব্যাট, রোডস, জার্নি, নাকি টাইম ইন দিস ওয়ার্ল্ড? ঠিক আছে, কিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে আমাকে বলো। মেটাফোরটা আসলে কেন লাইফকে আসলে লাইফ বলতে আমরা কি মানে কিসের সাথে তুলনা করে বোঝানো হচ্ছে? সবাই আমাকে আনসারটা জানিয়ে দাও। আর রেদওয়ান বলছে সি, দেন সামিয়া তাবাসুম সি, হোসনারা সি, বিজয় সি, দেন হচ্ছে আতিকা সি, নুশিতা মুর্শেদা, দেন মেঘরুমালি, দেন হচ্ছে জার্নি বলছে একজন জাবের, আফরিন, সুলতানা, মিফতাহুল, অরুণ কুমার, জান্নাত জালাল, সামিয়া, ফাতিহা জান্নাত, দিবা চৌধুরী, দেন হচ্ছে রিফা, আমি আরো দেখতে পাচ্ছি মোহাম্মদ সানু, দেন মঞ্জু, দেন হচ্ছে ফাতিহা, শিল্পী, নুসাইবা, নামিরা, সাকিব, মাহমুদ, মাশরাফি, দেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি অনিক সরকার, দেন আমি আরো দেখতে পাচ্ছি ইকরা, অ্যান্ড আমার সাথে আরো আছে মিফতাহুল, লাবিবা, সুমাইয়া, ইকরা, দেন সাহিদ, মুনতাহা, সুমাইয়া। এক্স্যাক্টলি আইরিন, সবাই কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট আনসার দিচ্ছে। আমাদের আনসারটা মূলত কি হবে, যে এখানে মূলত আমাদের লাইফকে কম্পেয়ার করা হয়েছে কিসের সাথে? লাইফকে আমাদের কম্পেয়ার করা হচ্ছে জার্নির সাথে, তাই না? জার্নির সাথে আমাদের লাইফকে কম্পেয়ার করছে। আমাদের যে তোমার হচ্ছে লাইফ ইজ আ জার্নির মধ্যে লাইফ ইজ কম্পেয়ার টু আ জার্নি, তাই না? সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি, উইচ ইজ জার্নি। গ্রেট ওয়ার্ক, এক্সেলেন্ট।
ওকে, এখন আমরা আরেকটাতে এসে পড়ি, এটার আনসার দেখি বাকিরাও ঠিকমতো দিতে পারো কিনা। হোয়াট ক্যান আ হার্ট অফ স্টোন রেফার টু? হার্ট অফ স্টোন, তাই না, পাথর হৃদয়। পাথর হৃদয় আসলে কি বোঝায়? ইমোশনলেস ম্যান, আ হ্যাপি ম্যান, আ ব্রেভ লায়ন, নাকি আ সিক ক্যাট? কোন জিনিসটা পাথর মন বা পাথর হৃদয় দ্বারা হচ্ছে বোঝানো হয়? ঠিক আছে, এটার আনসার তোমরা জলদি জলদি দেখে দাও। পারভিন বলছে সি, দেন নিঝুম বলছে ওকে, দেন হচ্ছে হানিয়া, বিজয়, রিফাত মণ্ডল, আয়েশা, ইসরাত, আনিকা, তারপর সাক্ষর তারা, দেন সবাই এ বলছে, নীরব এ বলছে, মাহমুদ, ঈশান, ইলাহি, রাফি, কাজী, শাহনাজ আক্তার, মঞ্জু, খলিল রহমান, সবাই আচ্ছা সবাই এ বলছে। এই ব্যাপারে কারো কোনো কনফিউশন নাই যে দেখতেছি। শাহজাদা, সানজিদা, আখতিয়া, নাবিল, হুসনে আরা, এ গ্রেট গ্রেট। সো এভরিওয়ান সবাই যেটা বলতেছে যেটা আনসার হবে এ। আসলে কি তাই না? কারণ দেখো, হার্ট অফ স্টোন, হার্ট অফ স্টোন বলতে আমরা কি বুঝেছিলাম? যে যার মনটা পাথরের মতো। সো যার মনটা পাথরের মতো তার ক্ষেত্রে আমরা হার্ট অফ স্টোনটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি, তাই না? হার্ট অফ স্টোন আমরা যার মনটা পাথরের মতো তার ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। সো এই জিনিসটা আসলে কাকে বোঝাবে? ইমোশনলেস ম্যান, যে মানুষের কোনো আবেগ নেই, তাকেই তো আমরা বলি যে পাথর হৃদয়, তাই না? সো অবভিয়াসলি তোমরা সবাই এ বলেছো, আমি এ ব্যতীত আর কোনো আনসারই এই পোলের ক্ষেত্রে দেখি না, অ্যান্ড তোমরা সবাই কিন্তু এক্স্যাক্টলি কারেক্ট আনসার দিয়েছো। সো দ্য আনসার ইজ অ্যাকচুয়ালি এ, ইমোশনলেস ম্যান, তাই না? অ্যান ইমোশনলেস ম্যান। গ্রেট ওয়ার্ক, এক্সেলেন্ট। সো আমি যা বুঝতেছি আসলে তোমরা সবাই কিন্তু প্রপারলি কনসেপ্টটা বুঝতে পারতেছো, ঠিক আছে? সো গ্রেট ওয়ার্ক। সো আমাদের সিমিলিতে যাওয়ার আগে, সিমিলি বোঝার আগে আমাকে তোমরা একটু বলো যে এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা, ঠিক আছে? এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা একটু আমাকে সবাই জানিয়ে দাও, যে সব কিছু কি একদম পানির মতো ক্লিয়ার কিসের, ঠিক আছে? সবাই একটু আমাকে জানিয়ে দাও। ওকে, হানিয়া, আবু, আলী, দেন তাজরিন, এলমা, আয়শা আক্তার, দেন মেঘময়, আব্দুল ওয়াহিদ, আনাস চই, দেন ফাইজুর, রেদওয়ান, সাদিকা, শাহিদ, আফরিন, সোয়েব, আলী, দিদার, তানভীর, মাহমুদ। সো সবাই বলছে ক্লিয়ার, গ্রেট ওয়ার্ক। সো সবাই মোটামুটি মেটাফোরের ব্যাপারে কারো কোনো প্রকার সন্দেহ নেই যে মেটাফোর কী জিনিস। আমরা কিন্তু কবিতার মধ্যে থেকে আমাদের খুব জরুরি আইডেন্টিফাই করা মেটাফোর কি আর সিমিলি কি। সো আমরা একটা পার্ট কিন্তু শেষ করে ফেলেছি, মেটাফোর কি সেটা আমরা কিন্তু প্রপারলি বুঝে গেছি, যা বুঝলাম, ঠিক আছে? সবাই বলছে ক্লিয়ার। তাহলে আমাদের আরেকটা পার্ট বাকি, যেটা হচ্ছে সিমিলি। এখন আমাদের বুঝতে হবে সিমিলি কি। কারণ তোমাদেরকে একটা কবিতা দিবে, কবিতা দেওয়ার পর সেখানে বলা হবে যে আসলে এই কবিতার থেকে মেটাফোরগুলো বের করে আনো এবং সিমিলিগুলো বের করে আনো। সো এখন তোমরা সবাই মেটাফোর বের করতে পারবা না? আই এম শিওর তোমরা সবাই মেটাফোর বের করতে পারবে, তাই না? গ্রেট, এক্সেলেন্ট। সবাই, ফরিদা, ইমন, খলিল, সাবিকো, সবাই কিন্তু বলতেছে ক্লিয়ার, এ গ্রেট ওয়ার্ক। সো মেটাফোর যেহেতু আমরা বুঝে গেছি, এখন সিমিলি বুঝাটা আরও সহজ হবে। তারপর আমরা একটা ছোট্ট রিক্যাপে যাই। ছোট্ট একটা রিক্যাপে যদি যাই, আমরা একটু মনে করি যে মেটাফোরের অর্থটা কী ছিল, তাই না? মেটাফোরটা ছিল যখন আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করে আমরা একটা কঠিন সিচুয়েশনকে একটা সহজ রূপক কথা দিয়ে বোঝাতে পারি। সো তুলনা, তাই না? একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের কম্পেয়ার করে আমরা যখন কিছু বোঝাতে যাই সেটাকে বলা হয় মেটাফোর। তাহলে সিমিলি কি? সিমিলিও কিন্তু সেম। সিমিলিও আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করি। সিমিলিতেও আমরা একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের তুলনা করি, ঠিক আছে? সিমিলিতে আমরা একই কাজ করি, কিন্তু পার্থক্যটা হচ্ছে সিমিলি কিভাবে আমরা আইডেন্টিফাই করব। সিমিলি আমরা আইডেন্টিফাই করব হচ্ছে সিমিলিতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে মেটাফোরের মধ্যে যখন লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়, তখন সেই মেটাফোরটাকে বলা হয় সিমিলি, ঠিক আছে? ডিরেক্টলি একটু আগে কিন্তু একটা জিনিস আরেকটা জিনিস বলা হচ্ছে। যদি আমি বলি যে সাকিব হচ্ছে কাজী নজরুল, সাকিব ইজ আ কাজী নজরুল, তার মানে হচ্ছে আমি ডিরেক্ট বলতে সাকিব কাজী নজরুলই, ঠিক আছে? সাকিব কাজী নজরুল, এটা মেটাফোর। আর আমি যদি বলি সাকিব ইজ লাইক কাজী নজরুল, সাকিব ইজ লাইক আ কাজী নজরুল, এখানে দেখো লাইক, কাজী নজরুলের মতো, এই যে কোনো কিছুর মতো যখন বলি সেটা আসলে হচ্ছে আমাদের মূলত সিমিলি, ঠিক আছে? সেটাকে মূলত বলা হয় হচ্ছে আমাদের কি সিমিলি। সো মেটাফোরে হচ্ছে ডিরেক্ট বলি অমুকটা অমুক, আর সিমিলিতে বলি অমুকটা অমুকের মতো। এতটুকু কি ক্লিয়ার সবাই?
আই গেস সবাই ক্লিয়ার? আব্দুল বলছে ক্লিয়ার, রোহিত, দেন মুক্তা সিনহা, গ্রেট গ্রেট। সো সবাই বলছে ক্লিয়ার। সো তারপর আবার রিপিট করি, মেটাফরে ডিরেক্ট বলা হয় যে ধরো সাকিব কাজী নজরুল, সাকিব কাজী নজরুলই। আর আমি যদি বলি যে সাকিব কাজী নজরুলের মতো, সেই ক্ষেত্রে এই যে মতো যে ব্যবহার করতেছি সেটা হচ্ছে সিমিলি, আর ডিরেক্টলি যখন বললাম সেটা হচ্ছে মেটাফোর। ওকে, সো এখানে আমাদের সবাইরই খুব মানে পছন্দের একজন ফুটবল প্লেয়ার কে, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তাই না? আমাদের সবারই খুবই পছন্দের একজন ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। কেউ ব্রাজিল হোক বা আর্জেন্টিনা হোক, সে যে কোনো দেশেরই ফ্যান হোক না কেন, যে কোনো টিমেরই ফ্যান হোক না কেন, সবাই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে অনেক ভালোবাসে। সো ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে নিয়ে যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে সবাই ইজিলি বুঝতে পারবো, যেমন অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা। সো আমি যদি বলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, তার মানে কি বোঝাবে? ক্রিস্টিয়ানো রোনাল্ডো চিতার মতো দ্রুতগামী, তাই না? ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিসের মতো? চিতা বাঘের মতো দ্রুতগামী। এই যে দেখো অ্যাজ ব্যবহার করতেছে, তাই না? অ্যাজ ফাস্ট অ্যাজ, এখানে কি এটার মতো, এই যে আমি যে মতো ওয়ার্ডটা ইউজ করতেছি, এই কারণে এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় আমাদের মূলত সিমিলি। সো সিমিলিতে আমরা মূলত যেটা করি যে কোনো কিছুর মতো, ঠিক আছে? সো ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ চিতা, ইটস আ সিমিলি নট এ মেটাফোর। এটা মেটাফোর কেন হবে না? কারণ এখানে অ্যাজ ব্যবহার করছে, এখানে অ্যাজ বা লাইক ব্যবহার করা হয়, সেটা আর মেটাফোর হয় না, সেটা হয়ে যায় সিমিলি, ঠিক আছে? সুই, সবাই সুই বলতেছে। ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো খুবই স্বচ্ছ একটা বিচ দেখা যাচ্ছে, তাই না? দেখো সমুদ্রের পাড়ে সবাই তো চায় এরকম ক্লিয়ার পানি থাকবে, দেখো পানির ভিতরে আমাদের স্টারফিশও দেখা যাচ্ছে। আমি ছোটবেলায় যখন হচ্ছে তোমার কক্সবাজারে যেতাম, তখন কিন্তু হচ্ছে আমি খুব বেশি এরকম স্টারফিশ বা বিভিন্ন জিনিস হচ্ছে আমি কি করতাম, বিভিন্ন জিনিস আমি খুঁজে খুঁজে বেড়াতাম, ঠিক আছে? আমার কাছে খুব ভালো লাগতো বিচের থেকে বিভিন্ন মাছ, শামুক এগুলা তোমার গ্যাদার করতে। কিন্তু বিচের যে অবস্থা, পানিতে তো ঠিক মতো কোনো কিছু দেখা যেত না। কিন্তু এরকম ধরনের পানি যেখানে আছে এত স্বচ্ছ, সেটাকে আমরা বলতে পারি না যে ক্রিস্টালের মতো ক্লিয়ার? যে ক্রিস্টাল যেরকম স্বচ্ছ হয়, ক্রিস্টালের এক পার থেকে যখন যেরকম আরেক পারে দেখা যায়, এটারও ঠিক এক সাইড থেকে আরেক সাইডে দেখা যায়, এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? সো আমি বলতে পারি না দ্য ওয়াটার ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল, দ্য ওয়াটার ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। সো এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না, যে ওয়াটার বা পানি একদম ক্রিস্টালের মতো ক্লিয়ার, তাই না? ওকে, সো অনেকে দেখতেছি মেসি আর নেইমারের নাম নিচ্ছে। আমারও মেসি আর নেইমার দুজনকে খুব ভালো লাগে, ঠিক আছে? সো আই এম এ বিগ ফ্যান, তিনজনেরই অনেক বড় ফ্যান। সো সিমিলিতে যদি আবার ব্যাক করি যে দ্য ওয়াটার ইজ অ্যাজ ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল। সো এখানে দেখো ক্রিস্টালের মতো স্বচ্ছ বলা হচ্ছে পানিটাকে, তাই না? এটাও কিন্তু সিমিলি, বিকজ এখানে আমরা কি ব্যবহার করতেছি? অ্যাজ, তাই না? অ্যাজ দিয়ে হচ্ছে আমরা বোঝাচ্ছি যে ওইটার মতো, ঠিক আছে? ওকে, অ্যাজ ইফ থাকলে সিমিলি হবে না, অ্যাজ ইফ থাকলে ভাই সিমিলি হবে না। ওকে, ও অল টাইম ফেভারিট, দ্য স্ন্যাপ, তাই না? আয়রন ম্যানের স্ন্যাপ, আই অ্যাম আয়রন ম্যান। সো এটা আমার খুবই আইকনিক একটা মোমেন্ট। আই নো আমি যতটা বড় ফ্যান এই মুহূর্তে, তোমরা সবাই কিন্তু অনেক বেশি ফ্যান এই মোমেন্টে, তাই না? এই মোমেন্টটা কেউ পছন্দ করে নাই এমন কোনো মানুষ আমার জানা মতো নাই যারা দেখছে। সো আয়রন ম্যানের ব্যাপারে আমরা সবাই জানি যে আয়রন ম্যান কি, খুবই সাহসী ছিল, তাই না? সে কিন্তু একটা নর্মাল হিউম্যান ছিল, তার কোনো নিজস্ব কোনো সুপার পাওয়ার ছিল না, বাট সে কিন্তু কখনো ভয় পেয়ে কখনো পিছপা হয় নাই। সে অলওয়েজ প্রবলেম দেখলে সেটাকে সলভ করতে, সমাধান করতে, সাহসিকতার সাথে ডেমিগডদের সাথেও লড়াই করতে অগ্রসর হয়েছে, তাই না? তাহলে আমি বলতে পারি না সে খুবই সাহসী একটা মানুষ, যে সে খুবই সাহসী একটা মানুষ। সো এই ক্ষেত্রে আমি একটা সাহসী প্রাণীর কথা যদি মনে করি, তাকে আমি কোন প্রাণীর সাথে তুলনা দিতে পারি? আমি বলতে পারি না সে একটা সিংহ বা বাঘের মতো সাহসী। আমরা অনেক সময় যখন কেউ একটা খুব সাহসী কাজ করে তখন বলি না আরে বাঘের বাচ্চা, এই কথাটা আমরা কেন বলি? তারা কি গালি মারি? না, বাঘের বাচ্চা কোনো খালি না, এটা আসলে প্রশংসা করা। যে বাঘ অনেক সাহসী হয়, ঠিক তেমনই বলা হয় যে আরে ও তো একদম বাঘের মতো সাহসী। সো অবভিয়াসলি আমি জানি তোমরা সবাই আমার সাথে অ্যাগ্রি করো যে আয়রন ম্যানও অবশ্যই নিঃসন্দেহে বাঘের মতো সাহসী, তাই না, বা সিংহের মতো সাহসী। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি না ব্রেভ লাইক আ লায়ন। এখানে দেখো আমরা কি ইউজ করেছি? লাইক। তো আমি আয়রন ম্যানের কথা বলছি যে আয়রন ম্যান ইজ ব্রেভ লাইক আ লায়ন, লায়নের মতো সে সাহসী, লায়নের মতো সে সাহসী, তাই না? তো এই জিনিসটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? ওকে, সো এখানে
আমরা যদি এখন একটা পোল আমরা প্র্যাকটিস করি, সিমিলি আই গেস তোমরা বুঝে ফেলেছো, এখন পোলের মধ্যে তোমাদের কনফিউশন থাকলে সেই কনফিউশনগুলো কিন্তু বের হয়ে আসবে, ঠিক আছে? সো উইচ ওয়ান হিয়ার ইজ আ মেটাফর? সো মেটাফর কি সিমিলি কি আমরা সবাই পড়ছি, এখনও আমরা দেখি তোমরা আসলে পার্থক্য করতে পারো কিনা। এখানে যে কোনো একটা আছে, যে কোনো একটা আছে যেটা হচ্ছে মেটাফর, বাকি তিনটাই এখানে সিমিলি। সো তোমরা আমাকে আনসার দাও। বিজয়, নীরব, হোসনা, দেন হচ্ছে হানিয়া আমির, সুজানা, সুশান্ত, দেন হচ্ছে বাইক মিথুন, সোয়েব, দেন আমি দেখতে ইসরাত, ফাতিহা জান্নাত, দেন সামিয়া শিকদার নাবা, মোহাম্মদ নূর, আমিনুল, দেন অন্তু, হাসনাত, সামিয়া, ইফতেখার আকিব, আরমান, আয়শা, মিফতুল জান্নাত, মিম, অ্যাঞ্জেল, ওকে, যে কোনো একটা মেটাফর হবে, ঠিক আছে? ওকে, আরমান, জান্নাতুল, অরুণ কুমার, সিয়াম, ওকে, সবাই সি বলতেছে। আই হোপ সি ইজ দ্য রাইট আনসার। চলো আমরা একটু দেখে নেই, ঠিক আছে? এখানে দেখো, এখানে আমাদের কি আছে, অ্যাজ ফাস্ট এজ ল্যাম্বরগিনি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ আছে, সো এটা আমাদের হবে না, তাই না? দেন আমি দেখতে পাচ্ছি লাইক আছে, সো লাইক থাকলেও হবে না, কারণ লাইক আর অ্যাজ থাকলে আমরা জানি সেটা কি হয়, সিমিলি। সো এখানে দেখো লাইক বা অ্যাজ কিছু নাই, এখানে অ্যাজ আছে, এখানে অ্যাজ আছে, অবভিয়াসলি ইউ আর রাইট, দি আনসার ইজ অ্যাকচুয়ালি সি, তাই না? কারণ এটা একমাত্র কম্প্যারিজন করা হচ্ছে, যে কম্প্যারিজনটার মধ্যে কোনো প্রকার লাইক বা অ্যাজ ব্যবহার করা হয়নি। সো অবভিয়াসলি আমাদের কি হবে, অবভিয়াসলি আমাদের এটা হবে কি, একটা মেটাফর। দি আনসার ইজ লাইফ ইজ আ জার্নি। এক্সেলেন্ট ওয়ার্ক, গ্রেট ওয়ার্ক, এক্সেলেন্ট এক্সেলেন্ট, চমৎকার। আমার খুব ভালো লাগছে, সবাই কিন্তু পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেছে যে আসলে মেটাফর কি আর হচ্ছে আমাদের সিমিলি কি জিনিস। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মাই মাদার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দি মুন। আমার মা কি, চাঁদের মতো সুন্দর। আমার মা চাঁদের মতো সুন্দর। হোয়াট ডাজ দি সিমিলি মিন? আমার মা চাঁদের মতো সুন্দর, এই সিমিলিটা আসলে কি বোঝায়, ঠিক আছে? মাই মাদার ইজ ভেরি বিউটিফুল। আমার মা অনেক সুন্দরী। মাই মাদার লিভস ফার। আমার মা আমার থেকে অনেক দূরে থাকে। আই লাভ মাই মাদার। আমি আমার মাকে অনেক ভালোবাসি। নাকি ডি, দ্য মুন ইজ ভেরি বিউটিফুল, যে চাঁদটি খুবই সুন্দর। সো এখান থেকে আনসারটা কি হবে? সানু, বিজয়, ফারজানা, আমিনুল, তারপর মেঘাময়, আতিকা, ফয়সাল, অঞ্জুম, দেন দিদার, অর্প, দেন আমি আরো দেখতে পাচ্ছি আরমান, নাবিহা, আদিত্যা, লুৎফুন্নাহার, দেন মুক্তা, নাইমা, আরমান, ফারহানা ইয়াসমিন, দেন আমরা দেখতে পাচ্ছি সামিয়া, নীরব, মিফতাহুল, দেন আরও আছে আমাদের সাথে হানি, খলিল রহমান, উম্মে, অরুণ, অর্ণব, হ্যালো অর্ণব, দেন আমি আরও দেখতে পাচ্ছি যে ইকরা, হোসেন, জামি, নাইম, গ্রেট ওয়ার্ক। দ্য আনসার ইজ কি, মাই মাদার ইজ ভেরি বিউটিফুল, তাই না? মাই মাদার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দি মুন, এই সিমিলিটা আসলে কি বলতেছে? আমার মা দেখতে চাঁদের মতো। আমার মা দেখতে চাঁদের মতো আসলে কি বোঝায়? চাঁদ অনেক সুন্দর, তাই না? চাঁদ আমাদের সবার কাছে অনেক শান্তিদায়ক, অনেক সুন্দর একটি বস্তু, তাই না? সো আমার মা যখন বলতেছে আমার মা বা আমার আম্মু, যেটাই বলো, আমার মা বা আমার আম্মু চাঁদের মতো দেখতে, তখন বোঝায় যে আমার মা চাঁদের মতোই দেখতে সুন্দর। সো এই জিনিসটাই বলতেছে যে মাই মাদার ইজ ভেরি বিউটিফুল। সো এখানে দেখো, তোমরা কিন্তু আইডেন্টিফাই করাও শিখে গেছো যে মেটাফর কোনটা, সিমিলি কোনটা। তার পাশাপাশি হচ্ছে হ্যালো শেখ, অথই, কেমন আছো ভাইয়া? সো তোমরা কিন্তু আইডেন্টিফাই করা শিখে গেছো যে কোনটা আমাদের সিমিলি আর কোনটা মেটাফর। তার পাশাপাশি সিমিলির অর্থ কি, কোন মেটাফরের অর্থ কি, সেগুলো কিন্তু তোমরা বুঝতে শুরু করেছো, তাই না? তোমাদের কিন্তু এই সবগুলো কনসেপ্টে কিন্তু মোটামুটি বেশ ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো ইট ইজ এ ভেরি গুড থিং যে তোমাদের এই কনসেপ্টগুলো এত সহজে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো চলো লেটস মুভ অন। এখন আমরা মেইন পার্টে এসে পড়ি, তাই না? এখন আমরা মেইন পার্টে এসে পড়েছি। আমাদের মেইন পার্টের মধ্যে একটা কবিতা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এতক্ষণ ওয়ার্ম আপ করলাম, ঠিক আছে? এখন আমরা মেইন পার্টটায় ঢুকতেছি যে আমরা আসলে কেন এত কষ্ট করলাম, কেন। সো আমাদের যে পোয়েমটা, তোমাদের পরীক্ষায় এরকম একটা পোয়েম দেওয়া থাকবে, বাট তোমাদের সাইডে এরকম সিমিলি, মেটাফোর, ইমেজারি এগুলো লেখা থাকবে না। এটা তোমাদের বোঝার জন্য আমি হচ্ছে সাইডে লিখে রেখেছি, ঠিক আছে? যাতে যাদের কোনো কনফিউশন থাকে তারা ইজিলি এখন আবার কনফিউশনটা ক্লিয়ার করে নিতে পারো। সো চলো আমরা কবিতাটা পড়ি। কবিতাটা পড়া কেউ, লেটস রিড দ্য পোয়েম এন্ড এক্সপ্লোর হাউ আ পোয়েট ইউজেস হিজ ইমাজিনেশন টু রাইট এ পোয়েম। চলো আমরা কবিতাটা পড়ি এবং আমরা দেখি কিভাবে একটা কবি তার যে কল্পনা আছে সেটা কবিতার মধ্যে শব্দের সাহায্যে তুলে ধরতে পারে মানুষের কাছে, ঠিক আছে? থ্যাংক ইউ ফরিদা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সাফিয়া, সাইফা।
সো চলো আমরা পোয়েমটা একবার পড়ে নিই, সবাই রেডি? আমার সাথে সাথে সবাই পোয়েমটা পড়বা, ঠিক আছে, ছন্দের মিলিয়ে মিলিয়ে। ইন দ্য কোয়াইট নাইট দ্য স্টার শাইন লাইক টাইনি লাইটস সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট দ্যাট হোল্ডস মি টাইট। এখানে কি বলতেছে, কোয়াইট নাইট, খুবই কোনো নীরব একটি রাতে দূরে যে তারাগুলো আছে সেগুলা জল জল করে উঠে কিসের মতো, টাইনি লাইটস, একদম ছোট্ট ছোট্ট বাতির মতো জ্বলে উঠে। এটা কিন্তু আমাদের কি সিমিলি, তাই না? কারণ দেখো এখানে কি ব্যবহার করা হচ্ছে, এখানে টাইনি লাইট ব্যবহার করা হচ্ছে। লাইক আমরা ব্যবহার করি কি বোঝাতে, লাইক আমরা ব্যবহার করি সিমিলিতে, এই কারণে কিন্তু এটা সিমিলি। সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট দ্যাট হোল্ডস মি টাইট। তোমরা শীতের কালে, গ্রীষ্মকালে কেউ আমরা কম্বল নেই না, আই হোপ আমার মতোই সবাই, বাট শীতের কালে কিন্তু সবাই আমাদের কি একটা কম্বলের উষ্ণতা দরকার পড়ে, তাই না? কম্বল দিয়ে একদম টাইট করে আমরা নিজেদেরকে মুচড়ে ধরি। সো এই জিনিসটা দেখো যে সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট, যে কীরকম আরাম দেয়, আরামটা দেয় যেমন একটা নরম একটি কম্বল বা চাদরের যে তোমার সফটনেসটা থাকে, কোমলতা থাকে, সেটার মতোই সফট, যেটা আমাকে খুব টাইট করে ধরে রাখে। দ্য মুন ইজ আ ফ্রেন্ড ওয়াচিং ফ্রম অ্যাবভ। মুন হচ্ছে বা চাঁদ হচ্ছে একটি বন্ধু যে আমাকে দূর থেকে হচ্ছে আমার ওপর নজর রাখে। নজর রাখে মানে হচ্ছে এমন না তোমার পিটাবে, নজর রাখে বলতে তোমাকে কেয়ার করে, তোমাকে ভালোবাসে, তাই না? সো এখানে বলতেছে যে দ্য মুন ইজ আ ফ্রেন্ড ওয়াচিং ফ্রম অ্যাবভ। চাঁদ হচ্ছে আমার একটি বন্ধু যে উপর থেকে আমার উপর ঠিকই নজর রাখে। ফিলিং দ্য স্কাই উইথ জেন্টাল লাভ। এবং যে স্কাই বা আকাশ, আকাশটাকে খুবই নম্র, খুবই কোমল ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেয়। দ্য উইন্ড হুইসপার্স থ্রু দি ট্রিজ লাইক আ সং ক্যারিড অন দ্য ব্রিজ। এই যে উইন্ডটা, এই যে বাতাস, এই বাতাসটা তোমরা কি ফিসফিস করে গাছের মাধ্যমে। তোমরা সবাই দেখেছো যে যখন একটা সুন্দর একটি রাতেরবেলা বাতাস ছাড়ে, গাছের পাতাগুলো নাড়াচাড়া করে, যেন মনে হচ্ছে আমার কানেই কিছু ফিসফিস করে বলছে, তাই না, নীরবে। এবং কি শুনতে কেমন লাগে, লাইক আ সং ক্যারিড অন দ্য ব্রিজ, যেন একটি গান, যেই গানটা হচ্ছে বাতাসের মধ্যে বয়ে যাচ্ছে। থ্যাংক ইউ তন্নি। ওকে, ইয়োর স্মাইল ইজ দ্য সান আফটার দি রেইন চেজিং অ্যাওয়ে অল মাই পেইন। তোমার হাসি, ইয়োর স্মাইল, তোমার হাসি ঠিক সান আফটার রেইন, বৃষ্টির পরে সূর্যের রশ্মির মতো। তোমার হাসিটা আমার জন্য ঠিক বৃষ্টির পরে সূর্যের রশ্মির মতো, যেটা আমার সব দুঃখকে কি করে, সব দুঃখকে তাড়িয়ে দেয়, ঠিক আছে? ইয়োর ভয়েস ইজ সফট লাইক আ লালাবাই মেকিং মি ফিল লাইক আই ক্যান ফ্লাই। তোমার ভয়েস, তোমার কণ্ঠটা একদম খুবই সুন্দর একটি লালাবাই। ঘুম পাড়ানি মাসি পিসে আছে না, যে আমাদের ঘুম পাড়ায়, ঘুম পাড়ানোর গানগুলো যেরকমটা খুব কোমল হয়, খুব ভালোবাসা হয়, খুব যত্নের হয়, তোমার ভয়েসটাও ঠিক তেমনই। সেটা কি করে, মেকিং মি ফিল লাইক আই ক্যান ফ্লাই। তোমার কণ্ঠ শুনলে আমার মনে হয় আমি যেন আকাশে উঠতে পারবো, ঠিক আছে? ইউ আর মাই লাইট ইন দ্য ডার্ক ফর এভার ওয়ার্মিং মাই হার্ট। তুমি আমার কি, লাইট ইন দ্য ডার্ক, তুমি আমার অন্ধকারের আলো, তুমি আমার অন্ধকারের আলো, যেটা সর্বদা ওয়ার্মিং, যেটা সর্বদা আমার মনকে, আমার হৃদয়কে উষ্ণতা দেয়, ঠিক আছে? সো এখানে দেখো, এখানে এই কবিতাটা আমি গেস করতেছি যে তোমরা সবাই আমার সাথে সাথে রিসাইট করেছো। এখন এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের কি, এই কবিতার মধ্যে দিয়ে আমাদের একটা জিনিস দেখতে পেয়েছি, এখানে অনেকগুলো কি আছে, তোমার সিমিলি আছে, মেটাফোর্স আছে, অনেক কিছু আছে, তাই না? সো তোমাদেরকে যেটা বলবে, তোমাদেরকে বলবে হচ্ছে যে এই কোন একটা কবিতা দিয়ে, যে কবিতার থেকে কয়েকটা সিমিলি আর কয়েকটা মেটাফোর হচ্ছে বের করো। সেটা দুইটার কথাও বলতে পারে, তিনটার কথাও বলতে পারে। চলো আমরা একটু দেখে নিই। সো এখানে দেখো, এখানে তোমার প্রশ্নটা কিছুটা এরকম থাকবে যে নাও আইডেন্টিফাই টু সিমিলি অর অ্যান্ড টু মেটাফোর্স ফ্রম দি পোয়েম অ্যান্ড ডেসক্রাইব হোয়াট দে মিন। ফার্স্টে বলবে যে দুইটা করে আইডেন্টিফাই করো, দেন আইডেন্টিফাই করার পর তোমাকে বলবে যে তারপর ওই জিনিসটাকে হচ্ছে কি করো, ওইটাকে বলবে যে ওইটাকে তুমি ডেসক্রাইব করো বা বর্ণনা করো, ঠিক আছে? যেমন প্রথম দুইটা সিমিলি যদি আমি বলি, শাইন লাইক টাইনি লাইটস, এটা একটা সিমিলি, তাই না? এটা একটা আমি আইডেন্টিফাই করলাম, দেন ওইটার তোমার অর্থটা লিখতে হবে। অর্থটা তুমি যেমন এখানে কি, দ্য স্টার্স আর কম্পেয়ার টু টাইনি লাইট শোয়িং হাউ দে টুইঙ্কেল জেন্টলি ইন দ্য নাইট স্কাই। এভাবে তোমার আনসারটি লিখতে হবে যে স্টারগুলোকে তুলনা করা হয়েছে ছোট্ট ছোট্ট প্রদীপের সাথে, যেটা বোঝায় যে তারা কিভাবে
ঝিলঝিল ঝিলঝিল করে, ওই যে তোমার হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল করে না, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তোমার হচ্ছে আমাদের যেটা আকাশে আমাদের টুইঙ্কল করে কি জেন্টলি ইন দ্য নাইট স্কাই। তারপর যদি আমি আসি সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট, সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেটের ক্ষেত্রে যেটা বোঝায়, দ্য নাইট ইজ কম্পেয়ার টু আ সফট ব্ল্যাঙ্কেট, রাতটাকে এখানে তুলনা করা হচ্ছে কিসের সাথে, একটি কোমল একটি কম্বলের সাথে, ক্রিয়েটিং আ ফিলিং অফ ওয়ার্মথ অ্যান্ড কমফর্ট, যেটা হচ্ছে খুবই উষ্ণতা এবং আরামের একটি অনুভূতি দিয়ে থাকে। আচ্ছা, এখন যদি আমি দুইটা মেটাফোরকে আইডেন্টিফাই করতে চাই, দুইটা মেটাফোর, ইউর স্মাইল ইজ দ্য সান আফটার দি রেইন, তোমার যে স্মাইল, তোমার যে হাসিটা, সেটা হচ্ছে সান আফটার দি রেইন। এখানে কি বোঝায় যে তোমার হাসিটাকে তুলনা করা হয়েছে সান আফটার রেইনের সাথে, কেন, ইমপ্লাইং, যেটা বোঝায় ইট ব্রিংস ওয়ার্মথ, জয় অ্যান্ড রিলিফ আফটার স্যাডনেস অর ডিফিকাল্টি, কারণ এই জিনিস, তোমার হাসিটা এরকমই যে জিনিসটা মানুষের মনে কি নিয়ে আসে, উষ্ণতা নিয়ে আসে, আনন্দ নিয়ে আসে, তোমার নিস্তার নিয়ে আসে এবং দুঃখ বা সমস্যাকে দূর করে দেয়, এই কারণে কিন্তু এই জিনিসটা বোঝানো হয়েছে, ঠিক আছে? ওকে, ইউ আর মাই লাইট ইন দি ডার্ক, এটা আরেকটা মেটাফোর যেটা ইউজ করা হয়েছে। এটার অর্থটা কি? এটার অর্থটা দেখো, দ্য লাভড ওয়ান ইজ কম্পেয়ার টু এ লাইট ইন দ্য ডার্ক, যে ভালোবাসার মানুষটা, যে ভালোবাসার মানুষটা, তাকে তুলনা করা হয়েছে আলোর সাথে, অন্ধকারে আলোর সাথে, ঠিক আছে? কেন? যেটা সিম্বলাইজ করে, যেটা প্রতীক হিসাবে কাজ করে, হাউ দে ব্রিং হোপ অ্যান্ড গাইডেন্স ডিউরিং ডিফিকাল্ট টাইমস, যেটা সিম্বলাইজ বা তোমার প্রতীকী করে যে কিভাবে যখন কঠিন সময়, ডিফিকাল্ট টাইমস বলতে বোঝায় কঠিন সময়, কঠিন সময় কিভাবে হচ্ছে আমাদের কি আশা এবং তোমার পথ নিদর্শক হিসাবে কাজ করে, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমাদের লাইট ইন দ্য ডার্ক বোঝানো হয়েছে, ঠিক আছে? ওকে, চলো এখন আমরা একটা পোলে এসে পড়ে, উইচ ওয়ান হিয়ার ইজ আ মেটাফোর, এখান থেকে কোনটা মেটাফোর? আর স্ট্রং অ্যাজ এ টাইগার, স্ট্রং লাইক টাইগার, লাইফ অ্যাজ এ ক্যাট, আর দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এখানে কোনটা মেটাফোর আমাকে কিন্তু জলদি জলদি জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, আমার নাম সিফাত, তুমি চাইলে আমাকে সিফাত ভাইয়া বলতে পারো বা সিফাত স্যার বলতে পারো। ওকে, শাহজাহান, মারজুকা, দেন জামাল দিদার, আক্তিয়া, নিউরো, মিনহাজুর, মেঘাময়, মুনতাহা, জেবা, সুমাইয়া, গ্রেট ওয়ার্ক। সো সবাই বলছে যে আনসার হবে কি আমাদের, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। এক্সেলেন্ট ওয়ার্ক, তোমরা কিন্তু আনসারটা একদম কারেক্ট দিয়েছো। আমাদের আনসারটা হবে দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। গ্রেট ওয়ার্ক, কারণ কি এখানে অ্যাজ ইউজ করা হয়েছে, এখানে লাইক ইউজ করা হয়েছে, এখানে অ্যাজ ইউজ করা হয়েছে, বাট এখানে কিন্তু এমন কিছু ইউজ করা হয়নি। সো অবভিয়াসলি এটা একটা কি, এটা আমাদের একটা মেটাফোর। সো এরপর আরেকটা বলে চলে যে, চলো এখানে কি বলছে, হোয়াট ডাজ স্মাইল সিমিলি সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট মিন। সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট, এই সিমিলিটার অর্থটা কি দাঁড়ায়? হিট গরম, ওয়ার্মথ অ্যান্ড কমফর্ট, সিকিউরিটি নাকি পিসফুল টাইম, কোন জিনিসটা বুঝিয়েছিল দেখি কার কার মনে আছে, সবাই আমাকে জলদি জলদি একটু জানিয়ে দাও। ওকে, ইকরা, তারপর আহমেদ মিয়া, তাহারিয়াম, দেন সাক্ষ্য, জামাল উদ্দিন, এরিক, অ্যাঞ্জেল, মাসুমা, সোহানা, রাফা, রিফাত, স্নিগ্ধা, কাশফিয়া, নীরব, সোহানা চৌধুরী, সুমাইয়া আক্তার, সানু, দেন আক্তিয়া, রিফা, নাইফু খান, দেন জান্নাত জালাল, ফাতিহা, মাসুমা মুক্তা, দেন ইসরাত জাহান, আতিকা। এক্সেলেন্ট, দ্য আনসার ইজ ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট। সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট যেরকম আমাদেরকে উষ্ণতা দেয় আর আরাম দেয়, এই কারণে ব্যবহার করা হয়েছিল সফট অ্যাজ আ ব্ল্যাঙ্কেট, তাই না? এক্সেলেন্ট ওয়ার্ক, এক্সেলেন্ট। ওকে, সো তারপর যেটা আসবে, আমাদের কিছু কোশ্চেনের আনসার করতে বলা হবে। তোমাদের সিমিলি আর মেটাফোর আইডেন্টিফাই করার পরে বলা হবে যে কিছু কোশ্চেনের আনসার দাও, ঠিক আছে? সো কোশ্চেনগুলো থাকবে আমাদের শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন যেমন এখানে একটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য মুন কম্পেয়ার টু ইন দ্য পোয়েম। এখানে মুনকে কিসের সাথে তুলনা করা হয়েছিল? সো আমরা যারা কবিতাটা ঠিকমতো পড়েছি, আমাদের মনে আছে যে চাঁদকে কম্পেয়ার করা হয়েছিল কিসের সাথে? একটি বন্ধুর সাথে। চাঁদকে কম্পেয়ার করা হয়েছিল একটি বন্ধুর সাথে বা ফ্রেন্ডের সাথে, মূলত আমাদের কিন্তু চাঁদকে কম্পেয়ার করা হয়েছিল, তাই না? সো সেকেন্ড কোশ্চেনে যদি আমরা চলে যাই, হাউ ইজ দ্য উইন্ড ডিসক্রাইব, বাতাসকে কিভাবে বর্ণনা করা হয়েছে? দ্য উইন্ড ইজ ডেসক্রাইবড অ্যাজ আ হুইসপারিং থ্রু দি ট্রিজ। বাতাসটাকে কিভাবে বর্ণনা করা হয়েছিল? যে বাতাসটাকে বলা হয়েছিল যে যেন বাতাস কি গাছের মধ্য দিয়ে ফিস ফিস করে যাচ্ছে, তাই না? উইন্ডকে ডেসক্রাইব করা হয়েছিল, দ্য উইন্ড ইজ ডেসক্রাইবড অ্যাজ হুইসপারিং থ্রু দি ট্রিজ। গাছ, বাতাস যেন হচ্ছে গাছের মধ্য দিয়ে ফিস ফিস করে পারাপার হচ্ছিল, তাই না? ওকে,
তারপর হোয়াট ইজ দ্য উইন্ড সাউন্ড কম্পেয়ার টু, এই উইন্ড বাতাসের যে সাউন্ডটা সেটাকে কিসের সাথে তুলনা করা হয়েছিল? আমাদের সবাই মনে পড়ে সেটাকে কিন্তু গানের সাথে তুলনা করা হয়েছিল, তাই না? সেটাকে কিন্তু গানের সাথে তুলনা করা হয়েছিল, ওই জিনিসটাই বলতেছে। দেখো দ্য উইন্ড সাউন্ড ইজ কম্পেয়ার টু এ সং, যে উইন্ডের যে সাউন্ডটা আছে সেটাকে কম্পেয়ার করা হয়েছিল একটি গানের সাথে। আমরা কবিতায় পড়েছিলাম না যে বাতাস যেন গাছের মধ্যে দিয়ে এভাবে ফিসফিস করে যাচ্ছে, শুনতে যেন মনে হচ্ছে খুবই সুরেলো একটি গান, তাই না? হ্যালো তাসলিমা, ওকে, আচ্ছা, ক্লাস আর বেশিক্ষণ নেই, কোনো নো ওয়ারিজ। আচ্ছা, তারপর আছে হোয়াট ইজ দ্য লাভড ওয়ান স্মাইল কম্পেয়ার টু, তোমার যে পছন্দের মানুষটা, কবিতার মধ্যে পছন্দের মানুষের যে স্মাইলটা সেটাকে কিসের সাথে তুলনা করেছিল? দ্য লাভ ওয়ান স্মাইল ওয়াজ কম্পেয়ার টু দি সান আফটার দি রেইন, তাই না? যে ভালোবাসার মানুষ তার স্মাইলটাকে তুলনা করা হয়েছিল যে সান আফটার দি রেইন, এটার সাথে কবিতার তুলনা করা হয়েছিল। এটা কিন্তু তেমন কঠিন কিছু না, কবিতার যদি একবার তুমি ভালো করে পড়ো তাহলে কিন্তু তুমি বুঝে যাবা যে আসলে তুলনা কিসের সাথে কখন করা হয়েছিল, ঠিক আছে? ওকে, হাউ ইজ দ্য লাভড ওয়ান্স ভয়েস ডিসক্রাইব, এই যে পছন্দের যে মানুষটা, পছন্দের যে মানুষটা তার ভয়েস বা কণ্ঠকে তোমার কিভাবে বর্ণনা করা হয়েছিল, যে কি বলা হয়েছিল যে তার ভয়েসটা শুনতে কেমন লাগে? দ্য লাভ ওয়ান্স ভয়েস ইজ ডেসক্রাইবড অ্যাজ সফট লাইক আ লালাবাই, যে পছন্দের মানুষটা লাভড ওয়ান, এই পছন্দের মানুষের ভয়েস বা কণ্ঠকে বর্ণনা করেছিল তার কণ্ঠটা যেন অ্যাজ সফট লাইক আ লালাবাই, তার কণ্ঠটা যেন ঘুম পাড়ানি গানের মতোই তোমার কি সুমধুর, তাই না? ওকে, থ্যাংক ইউ কল্পনা। ওকে, সো আমরা কিন্তু আমাদের এখন একটা ফাইনাল পার্টে এসে পড়েছি। সো ফাইনাল পার্টের মধ্যে আমাদের যেটা থাকতেছে যে তোমাকে অবশেষে এই কবিতা থেকে বলবে একটা থিম লিখো, কবিতার মধ্যে বলবে যে একটা থিম লিখো, ঠিক আছে? কবিতায় একটা থিম লিখতে বলা হবে। থিম বলতে যেটা বোঝায় মূল বিষয়টা কি, কবিতাটা পড়ে তুমি কি অনুভব করলা, যে কবিতাটা আসলে কি নিয়ে বা কবিতাটায় কি বোঝাতে চেয়েছে, ওইটাই হচ্ছে কবিতার আমাদের মূলত মূল থিম বলা হয়, ঠিক আছে? তোমাদেরকে একটা থিম লিখতে বলবে নিজের থেকে। সো এই কবিতাটা পড়ে আমার কাছে যে থিমটা লেগেছে সেই থিমটা আমি লিখেছি, তোমাদের কাছে ভিন্ন জিনিস মনে হতে পারে, তোমরা কিন্তু তোমাদের নিজেদের মতো করে কিন্তু এভাবে লিখতে পারো, ঠিক আছে? সো চলো আমরা দেখে নিই। সো দ্য থিম অফ দ্য পোয়েম ইজ লাভ, আমাদের কবিতার মূল বিষয়, দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার মূল বিষয় হচ্ছে লাভ, কমফোর্ট অ্যান্ড দি সেন্স অফ সিকিউরিটি দ্যাট কামস ফ্রম এ ডিপ কানেকশন উইথ সামওয়ান, যে কবিতা থিমটা হচ্ছে কি লাভ, ভালোবাসা, কমফোর্ট আরাম, এবং হচ্ছে দ্য সেন্স অফ সিকিউরিটি, তাই না? আমাদের সিকিউরিটির যে অনুভূতিটা, যে আমরা একটা জায়গায় খুব সিকিউর ফিল করি, তাই না? আমাদের পছন্দের মানুষদের সাথে থাকলে আমরা খুব সিকিউর ফিল করি, ওই জিনিসটা, ঠিক আছে? থ্যাংক ইউ ফাতিহা। সো আমাদের এই জিনিসটা কিন্তু, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মূল থিম, যেটা কিসের থেকে আসে বলছে? কামস ফ্রম আ ডিপ কানেকশন উইথ সামওয়ান, যেটা তখনই আসে যখন আমাদের সাথে কারো খুবই গভীর একটা সম্পর্ক থাকে, সেটা আমাদের কাছের বন্ধু হতে পারে, সেটা আমাদের পরিবারবর্গ হতে পারে, বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, যে কি হতে পারে, কারোর সাথে যখন আমরা খুব ডিপলি কানেক্টেড থাকি। এই কবিতাটা এরকম কাউকে নিয়ে লিখছে কবি যার সাথে সে খুবই ডিপলি কানেক্টেড, অ্যান্ড এই কারণেই বলতেছে যে কবিতাটা এরকম যেই একটা অনুভূতি, যে এই কবিতার মূল বিষয়টা লাভ, কমফোর্ট অ্যান্ড সেন্স অফ সিকিউরিটি, যেটা আসে কারোর সাথে একটা গভীর সম্পর্ক থেকে, ঠিক আছে? এতটুকু তো হলো। দেন আমি কি বলবো? দ্য স্পিকার এক্সপ্রেসেস হাউ দেয়ার লাভড ওয়ান কি brings warmth and joy much like stars shining in the night or the sun after the rain, এবং কবি কিভাবে এই জিনিসটা বর্ণনা করে, কবি এটা এক্সপ্রেস করে বা প্রকাশ করে যে হাউ দেয়ার লাভড ওয়ান ব্রিংস, কিভাবে তার পছন্দের মানুষটা তার জীবনে কি নিয়ে আসে, তার জীবনে উষ্ণতা নিয়ে আসে, জয় বা আনন্দ নিয়ে আসে, যেমনটা আমাদের আকাশের তারা আমাদেরকে দেয় রাতের বেলা, বা বৃষ্টির পরে সূর্য আমাদেরকে অনুভব করায়। সো এখানে দেখো কবি তার পছন্দের মানুষকে কম্পেয়ার করতেছে রাতের আকাশের তারার সাথে এবং বৃষ্টির পরে সূর্যের রশ্মির সাথে কম্পেয়ার করে বোঝাচ্ছে যে রাতের আকাশের তারাটা যতটা তোমার হচ্ছে আরামদায়ক, যতটা এনজয়েবল, যতটা কমফোর্টিং, ঠিক তেমনই হচ্ছে তার পছন্দের মানুষটাও তার জন্য ওরকম অনুভূতি নিয়ে আসে, ঠিক আছে?
হ্যাঁ এটা সামারি টাইপের বলতে পারো, বাট এটাকে মূলত থিম বলা হয়, যেহেতু মূল বিষয়টা আমরা বুঝাচ্ছি। ওকে, তারপরে নেচার ইজ ইউজ টু শো হাউ দিস লাভ মেক্স দি স্পিকার ফিল সেফ, কেয়ার্ড ফর অ্যান্ড আপলিফটেড, ক্রিয়েটিং আ সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন দেয়ার লাইফ। ঠিক আছে, সো এখানে যেটা বলতেছে যে এই যে তোমার যে নেচার, সে কিন্তু নেচারের বিভিন্ন কম্পোনেন্ট ইউজ করেছে, এই নেচার বা প্রকৃতির বিভিন্ন উদাহরণ ব্যবহার করেছে, তাই না? এই প্রকৃতির বিভিন্ন উদাহরণ ব্যবহার করার দ্বারা সে মূলত আসলে কি বোঝাতে চেয়েছে, সে কবিতার মধ্যে দিয়ে এটাই বোঝাতে চেয়েছে যে প্রকৃতি যেমনটা সুন্দর, যেমনটা তোমার হচ্ছে আমাদেরকে ভালোবাসা দেয়, যেমনটা আমাদেরকে যত্ন করে, যেমনটা আমাদেরকে আঁকড়ে ধরে রাখে, তার ভালোবাসা মানুষটা প্রকৃতির সৌন্দর্যের মতোই সুন্দর, খালি ভেতর বাহির উভয় থেকে তার যে পছন্দের মানুষটা সে ঠিক প্রকৃতির মতোই অতটাই সুন্দর। এটাই বলছে নেচার ইজ ইউজ টু শো হাউ দিস লাভ মেক্স দ্য স্পিকার ফিল সেফ, যে নেচারকে এখানে ব্যবহার করা হয়েছে কিভাবে তার পছন্দের মানুষটা এই তাকে সেফ ফিল করায়, কেয়ার ফিল করায় এবং তাকে আপলিফট বা উন্নীত ফিল করায়। যে যখন উন্নীত বলতে আমরা আপলিফটেড বলতে আমরা বুঝি যখন আমাদের মন খারাপ হয়ে যায়, তখন আমরা অনেক লো ফিল করি না, আমাদের নিজেকে ছোট ছোট মনে হয়, বাট তার ভালোবাসার মানুষটা তাকে খুব ভালো ফিল করে, তাকে বেটার ফিল করায়। ঠিক আছে, ক্রিয়েটিং এ সেন্স অফ পিস অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য লাইফ, যে জিনিসটা কি তৈরি করে তাদের জীবনে যে জিনিসটা শান্তি এবং সুখ, শান্তি এবং সুখ তৈরি করে তাদের জীবনে। সো আমাদের ক্লাসের পার্টটা মূলত এখানে শেষ। ঠিক আছে, সো আমাদের একটা পোল এসে পড়েছে, চলো দেখি আমরা হচ্ছে কে কে আমাদের ক্লাসের মধ্যে মনোযোগী ছিল। সো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল থিমটা আসলে কি ছিল? ফ্রেন্ডশিপ, ওয়ার্মথ অ্যান্ড কমফোর্ট, লাভ, কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, নাকি পিসফুল টাইম? চলো তোমরা আনসার দিয়ে দাও। ওয়ালাইকুম আসসালাম আদিত্য, জামাল, দেন আমি দেখতে পাচ্ছি ইসরাত, শাহজাহান, কল্পনা, হ্যাঁ পোয়েম আনসিন হবে, সুমাইয়া, নীরব মাহমুদ, দেন আমান ইসলাম, দেন বিজয়, জান্নাত জালাল, রেদওয়ান, আব্দুল ওয়াহিদ, আমি আরও দেখতে পাচ্ছি সঞ্জিদা, মোহাম্মদ, দেন সুফিয়া, কাজী পারভিন, জান্নাতুল, মারোয়া, দেন জাবির আহমেদ, দেন আমি দেখতে পাচ্ছি সানশাইন, রাফি, সামিয়া। গ্রেট গ্রেট গ্রেট, সবাই আনসার করতেছে, যে আনসার হবে কি? ওকে, আরো কয়েকটা আনসার, জান্নাতুল মাওরা, কাজী পারভিন, সুশান্ত, সুমাইয়া, দেন সামিয়া, নাবা, নেহা, তাসলিমা, মেহরুব, সানু। ওকে, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সো দ্য আনসার ইজ লাভ, কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। এই পোয়েমের মূল থিমটা কি? লাভ, কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি, তাই না? আমাদের তিনটা ছিল, লাভ, কমফোর্ট অ্যান্ড সিকিউরিটি। সো এই তিনটা ছিল আমাদের মূলত কিন্তু এই পোয়েমের, আমার কি এই পোয়েমের যে থিমটা, তাই না? ওকে, সো আমাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। দুইটা ভিডিও ছিল, ভিডিওটা আনফর্চুনেটলি প্লে হয় নাই, ভিডিওটা প্লে হলে আই গেস তোমরা এনজয় করতে পারতে আরও বেশি। সরি ফর দ্যাট, অ্যাপোলজিস। তোমরা কিন্তু এরকমই যদি হচ্ছে আমাদের ক্লাস 9-এর ফাইনাল এক্সামের ব্যাপারে তোমাদের কোনো কনফিউশনস থাকে, যে কনফিউশনগুলো তোমরা হচ্ছে দূর করতে চাও, দেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মধ্যে একটা লিঙ্ক পেয়ে যাবা গ্রুপের, যেই লিঙ্কের মধ্যে পরীক্ষা প্রস্তুতি নামক একটি গ্রুপ আছে, ওই গ্রুপে তোমরা জয়েন করে ফেলো। ওই গ্রুপের মধ্যে তোমরা তোমাদের যাবতীয় কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে, তোমাদের পরীক্ষা নিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো প্রকার কনফিউশন আর থাকবে না। ওখানে তোমাদের সাথে আমাদের টিচারদের কমিউনিকেশন হবে, যেখানে আমরা হচ্ছে তোমাদেরকে পুরোপুরি গাইডলাইন দিতে পারবো যে কিভাবে তোমরা পরীক্ষা একদম 100তে 100 পেতে পারো। ঠিক আছে, সো এখানে আজকের ক্লাসটা মূলত আমাদের এতটুকুই ছিল। আই হোপ তোমরা সবাই এনজয় করেছো, অ্যান্ড নেক্সট আমাদের হয়তো অন্য একদিন আরেকটি ক্লাসে দেখা হবে। সো যাওয়ার আগে আমি কয়েকজনকে নাম পড়ে যাই। এখানে আমি দেখতে পাচ্ছি আনাস আছে, দেন সাদিক আছে, মৌমিতা আছে, আহসান আছে, ফারাহ আছে, মঞ্জু আছে, হানি আছে, আহমেদ মিয়া আছে, আমান আছে, তারপর আছে আর্টিস্টিক রিফাত আছে, স্নিগ্ধা আছে, হুজাইফা আছে, মিফতাহুল আছে, তাসনিম আছে, ঈশান আছে, এহসান আছে, মৌমিতা আছে। ওকে, গ্রেট। সো খুব ভালো একটা সময় কাটলো তোমাদের সাথে। আই হোপ আবার কোনো ক্লাসে আমাদের আবার দেখা হবে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে। সবাই আমার জন্য দোয়া করবে, সবাইকে মিস করবো, অ্যান্ড সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আদাব। সো ইটস সিফাত শাহনাওয়াজ সাইনিং আউট।